বার্ধক্য মানুষের জীবনে এমন একটা অধ্যায় যেখানে মানুষ একটু শান্তি খুঁজে। সারা জীবনের ক্লান্তি আর একাকিত্বের বোঝা নিয়ে তারা এমন এক আশ্রয়ের স্বপ্ন দেখে যেখানে মৃত্যুর আগে অন্তত কয়েকটা দিন নিশ্চিন্তে কাটানো যায়। কিন্তু যদি সেই আশ্রয়টাই হয়ে ওঠে একটা ভয়ঙ্কর ফাঁদ, যদি সে শান্তির আড়ালে লুকিয়ে থাকে এমন এক নাম না জানা আদিম অন্ধকার, তো স্ট্রেঞ্জার থিংসের পর দ্য ডাফার ব্রাদার্স তাদের নতুন সিরিজ দ্য বোরোস সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি দিয়েছে। আর সেই গল্প নিয়ে আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা গ্রেস নামের এক বৃদ্ধাকে দেখি। বিশাল এক বাড়িতে সে সম্পূর্ণ একাই থাকে। তাই সময় কাটাতে ওভেনে কিছু একটা বেক করতে দিয়ে ড্রয়িং রুমে বসে পুরনো টিভি শো দেখছে। তখনই তার কাছে একটা ভিডিও কল আসে। স্ক্রিনের ওই পারে তার স্বামী এডওয়ার্ডের মানসিক অবস্থা একেবারে স্থিতিশীল নয়, তাই তাকে একটা বিশেষ মেডিকেল ফেসিলিটিতে রাখা হয়েছে। গ্রেস তাকে সান্ত্বনা দিয়ে কথা দেয় যে কালই সে তার সাথে দেখা করতে যাবে। কিন্তু ভিডিও কলের সময় এডওয়ার্ডের চোখের দৃষ্টি অদ্ভুতভাবে বদলে যায়। সে ভয়ে অস্বাভাবিক গলায় বারবার একটাই কথা রিপিট করতে থাকে, দেওয়ালের ভিতর পেঁচা লুকিয়ে। গ্রেস ভয় পেয়ে স্বামীকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেডিকেল ফেসিলিটির লোকজন জোর করে এডওয়ার্ডকে নিয়ে যাওয়ার সাথে কলটা কেটে দেয়। আজ এক অজানা অস্বস্তি নিয়ে গ্রেস রাতে শুতে যায়, কিন্তু সে জানে না অন্ধকারে কেউ তার জন্য অপেক্ষা করছে। কারণ রাত বাড়লে গ্রেস ঘুমিয়ে পড়লে ঘরের অন্ধকার থেকে একটা অদ্ভুত মাকড়সার মতো বিভৎস প্রাণী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেই হঠাৎ ঘুম ভেঙে যায়। সেই অদৃশ্য দানবীয় শক্তি এক হ্যাঁচকায় গ্রেসকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়। এরই সাথে গ্রেসের দরজার হ্যান্ডেলটা ভেঙে বাইরে পড়ে যায়, যার গায়ে খোদাই করা ছিল বি। আর এই চিহ্নটাই বুঝিয়ে দেয় যে গ্রেস দ্য বোরোসের একজন বাসিন্দা। এখন প্রশ্ন আসতেই পারে যে দ্য বোরোস আসলে কি? এইটা হলো বয়স্ক মানুষদের জন্য তৈরি করা একটা বিশেষ রিটায়ারমেন্ট হোম, যা মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত। তবে এইটা কোনো সাধারণ ওল্ড এজ হোম নয়। এখানে আসা বয়স্ক মানুষদের নিজস্ব আলাদা বাড়ি দেওয়া হয়। জিম, পুল, অত্যাধুনিক হসপিটাল থেকে শুরু করে 3টে অ্যাওয়ার্ড উইনিং গলফ কোর্স, কি নেই এখানে? বলতে গেলে একটা সাজানো গোছানো ছোট্ট শহর, যেখানে বয়স্করা একটা সুন্দর কমিউনিটি তৈরি করে নিজেদের বাকি জীবনটা বিনা চিন্তায় কাটাতে পারে। এই জায়গা সিইও হলো ব্লেন শ, যার দাদু 1950 সালে বরোজের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আমরা পরিচিত হই স্যাম কুপারের সাথে। স্যাম পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু আজ তার চেহারায় কেবলই এক রাশ বিষণ্ণতা। স্যামকে বরোজে ছাড়তে এসেছে তার মেয়ে ক্লেয়ার, জামাই নীল এবং তাদের 2 সন্তান। স্যাম কিছুতেই এইখানে থাকতে চায় না। তার চোখ মুখ বলে দিচ্ছে নিজের বাড়ি ছেড়ে এই অচেনা জায়গায় নির্বাসিত হওয়াটা তার কাছে কতটা যন্ত্রণার। কিন্তু কিছুদিন আগে স্যাম তার স্ত্রী লিলিকে হারিয়েছেন, আর লিলি বেঁচে থাকতে তার দুজনের শেষ বয়সের জন্য এই বরোজ বুক করে গেছিলেন। তাই স্ত্রীর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে এক প্রকার বাধ্য হয়ে স্যামকে এখানে আসতে হয়েছে। বরোজে পৌঁছানোর সাথেই তাদের আলাপ হয় কেক নামের এক মহিলার সাথে, যিনি এখানকার ট্রানজিশন ম্যানেজার। কেকের কাজ হলো স্যামকে এই নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। সে জানায় বরোজের প্রতিটা বাড়িতে সেরাফিম নামের একটা বিশেষ এআই ডিভাইস আছে, অনেকটা সিডি বা অ্যালেক্সার মতো। যে কোনো দরকারে একে কল করলে সাহায্য মিলবে, এমনকি 24 ঘন্টা তাদের এমার্জেন্সি সাপোর্ট টিমের সাথেও যোগাযোগ করতে পারবে। কিন্তু স্যামের এইসবের প্রতি কোনো আগ্রহই নেই। রাগে ও হতাশায় সে সেরাফিমকে ছুঁড়ে ফেলে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় তার এইখানে সিইওর সাথে দেখা করা দরকার, যাতে সে চুক্তি বাতিল করে এইখান থেকে চলে যেতে পারে। নীল আর ক্লেয়ার অনেক চেষ্টা করে স্যামকে বোঝানোর, এমনকি নীল তাকে বিশাল চত্বরে ঘোরার জন্য একটা সুন্দর গল্ফ কার্টও উপহার দেয়। কিছুক্ষণ পর পরিবার তাকে একা ফেলে নিজেদের জীবনে ফিরে যায়, আর স্যাম একা পায়ে এগিয়ে যায় তার জন্য বরাদ্দ হওয়া নতুন বাড়িটার দিকে। তবে দরজা খুলতে গিয়ে নব আচমকা স্যামের হাতে খুলে চলে আসলে আমরা বুঝতে পারি স্যামকে গ্রেসের বাড়িটাই দেওয়া হয়েছে। একটু পরে স্যামের সাথে দেখা করতে আসে তার প্রতিবেশী জ্যাক। জ্যাক মানুষটা বড্ড মিশুকে আর প্রাণখোলা, কিন্তু স্যাম নিজের একাকিত্বের খোলসে এতটাই ডুবেছিল যে জ্যাককে বিন্দু মাত্র পাত্তা দেয় না। জ্যাক হাসি মুখে স্যামের জন্য কিছু বিয়ার রেখে তাকে নিজের বাড়িতে বারবিকিউ পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। স্যাম নির্লিপ্তভাবে সেটা নাকচ করে দিলেও জ্যাক বলে যায়, যখন তোমার মন চাইবে পার্টি তখনই হবে। আচ্ছা, এখানে জ্যাকের ব্যাপারে দুটো কথা বলে রাখি। প্রথমত, জ্যাক স্লিপ অ্যাপনিয়া নামের এক বিশেষ রোগে ভোগে, তাই রাতে ঘুমানোর সময় তাকে সব সময় অক্সিজেন মাস্ক লাগিয়ে শুতে হয়। আর দ্বিতীয়ত, সে মহিলা মণ্ডলীর মাঝে বেশ পপুলার। কিন্তু দুঃখের বিষয়, সম্প্রতি জ্যাক এখানকারই এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে, যে নিজের গায়ে একটা অদ্ভুত ধরনের গন্ধযুক্ত বাম লাগায়। তো আজ রাতে স্যামের 2 চোখে ঘুম নেই। বারবার তার স্বপ্নে ফিরে আসছে তার মৃত স্ত্রী। ওর মৃত্যুর ট্রমা আজও তাকে কুড়ে খাচ্ছে। এই শোক আর অপরাধ বোধ যেন তার নিত্য সঙ্গী। পরের দিন সকালে আমরা বরোজের আরো কয়েকজন বাসিন্দার সাথে পরিচিত হই। স্যামের প্রতিবেশী জুডি এবং আর্ট, যারা সম্পর্কে স্বামী স্ত্রী। জুডি আগে পেশায় একজন জাঁদরেল জার্নালিস্ট ছিল। তার স্বভাব হলো সব ব্যাপারে খোঁজ খবর নেওয়া। সে ইতিমধ্যে স্যামের অতীত হাতড়াতে শুরু করেছে। অন্যদিকে আর্টের ধ্যান জ্ঞান হলো ধূমপান করা আর গলফ খেলা, সাথে একটু ভবঘুরে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে। এছাড়াও রয়েছে রেনে, যে একসময় মিউজিক ম্যানেজার ছিল, কিন্তু এখন এই বরোজের স্থায়ী বাসিন্দা। সকাল হতেই স্যাম চলে আসে বরোজের অফিসে। তার একটাই লক্ষ্য ব্লেন শয়ের সাথে দেখা করে এই চুক্তি বাতিল করা। কিন্তু রিসেপশনে কথা বলার সময় হঠাৎ করে একটা গান বেজে উঠলে স্যামের চোখের সামনে অতীত ভেসে ওঠে। সেদিনেও লিলির হার্ট অ্যাটাক হবার আগে এই গানটা চালিয়েই ওরা একসাথে নাচ করছিল। যেন আজ সে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে মারা যেতে। স্যাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে সে তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে আসে। অফিস থেকে ফেরার পথে স্যামের চোখে পড়ে বরোজের সিকিউরিটি টিমকে। সিনিয়র সিকিউরিটি গার্ড হ্যাঙ্ক এবং জুনিয়র গার্ড পেজ। তারা যাচ্ছিল কমিউনিটি সেন্টারে রেনের ক্লাসের দিকে। রেনের অভিযোগ, তার স্টোরেজ থেকে রোজ কোয়ার্টসের একটা ব্যাগ চুরি গেছে, যার দাম মাত্র $10 হলেও চুরি তো চুরি। তবে হ্যাঙ্ক ব্যাপারটাকে বিন্দু মাত্র গুরুত্ব দেয় না। সে উল্টে রেনের বয়সের দোহাই দিয়ে বলে হয়তো সে নিচে এই জিনিসগুলো কোথাও রেখে ভুলে গেছে। কিন্তু পেজ মন দিয়ে রেনের কথা শোনে।
তাদের হাবভাব দেখে বোঝা যায় রেনের বয়স বেশি হওয়া সত্ত্বেও পেজ তাকে মনে মনে পছন্দ করে। পরের দিন স্যামের ঘুম ভাঙলো এক বিকট আওয়াজে। দেখে রেনের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তখন সে তার ইঞ্জিনিয়ারিং স্কিল লাগিয়ে নিজের গাড়িটা ঠিক করে দিলে তাদের একে অপরের সাথে পরিচয় হয়। এরপর স্যাম নিজের ঘরে ঢুকতেই দেখে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে এডওয়ার্ড, যে গ্রেসকে পেঁচার কথা বলেছিল। তার হাতে একটা ধারালো ছুরি। আজও সে একটাই কথা বিড়বিড় করছে। এরপর হঠাৎ করে এসে স্যামের দিকে তেড়ে আসে এই বলে যে তুমিও ওদের একজন। এডওয়ার্ডের অতর্কিত হামলায় স্যাম আহত হয়, কিন্তু কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে এসে সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। সিকিউরিটি এসে এডওয়ার্ডকে ধরে নিয়ে যায় দ্য ম্যানারে। এটা বরজের ভিতরেই থাকা এমন একটা বিল্ডিং যেখানে মূলত সেই সব বয়স্কদের রাখা হয় যাদের মানসিক ভারসাম্য ঠিক নেই। এই ঘটনার পর স্যামের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হ্যাং তাকে নিয়ে যায় ম্যানারে ব্লেন শয়ের সাথে দেখা করাতে। ব্লেন স্যামকে দেখেই ক্ষমা চেয়ে নেয়। স্যাম যেখান থেকে চলে যেতে চায় সেটা সে জানে, তাই চুক্তি বাতিলের কাগজ সে আগে থেকেই তৈরি করে রেখেছে। স্যামকে শুধু একটা সই করতে হবে। তবে তার একটাই শর্ত, স্যামের উপর যে হামলা হয়েছে সেই কথা যেন কোনোভাবে বাইরে পুলিশকে বা কাউকেই না জানায়। এরপর ব্লেন স্যামকে নিয়ে যায় এডওয়ার্ডের কাছে। ব্লেনের কথায় এডওয়ার্ড স্যামের কাছে ক্ষমা চায়। ব্লেন স্যামকে জানায় যে এডওয়ার্ডের এই করুণ অবস্থার কারণ কিছুদিন আগেই এডওয়ার্ডের স্ত্রী গ্রেস মারা গেছে। শুধু তাই নয়, তাদের একমাত্র ছেলে জয়ী আর পৃথিবীতেই নেই। এই ভয়ানক শোক আর একাকিত্ব এডওয়ার্ডকে ধীরে ধীরে ডিমেনশিয়ার দিকে ঠেলে দিয়েছে, যার ফলে সে বারবার ম্যানর থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে ব্লেন স্যামকে একটা প্রশ্ন করে বসে, আপনি এই জায়গা ছেড়ে কি কোথায় থাকবেন? এই একটা প্রশ্ন স্যামের বুকে তীরের মতো লাগলো, কারণ সত্যিই তো তার যাওয়ার মতো কোনো জায়গায় নেই। ব্লেন তাকে শান্ত গলায় বলল, চুক্তি বাতিলের কাগজে সই করার আগে সে যেন কিছুটা সময় নেয়। তবে হ্যাঁ, খুব বেশি সময় যেন নষ্ট না করে, কারণ ব্লেন স্ত্রীর মতে এই পৃথিবীতে সময় থেকে মূল্যবান আর কিছুই নেই। বাড়ি ফিরে স্যাম গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে হতে থাকে হয়তো এইখান থেকে পালানোর কোনো মানে নেই, হয়তো তার ভাগ্য এইখানেই লেখা। তাই নিজের একাকিত্ব কাটাতে সে অবশেষে জ্যাকের দেওয়া বারবিকিউ পার্টির আমন্ত্রণে রাজি হয়। শুক্রবার রাতে জ্যাকের বাড়িতে শুরু হলো পার্টি। সেখানে স্যাম ও জ্যাক ছাড়াও ছিল আর্ট, জুডি এবং রেনে। এইখানে তাদের আলাপ হয় ওয়ালি নামের একজন নাম করা ডাক্তারের সাথে। ওয়ালি মানুষ হিসেবে দারুণ, তবে সে নিজেই প্রস্টেট ক্যান্সারের 4th স্টেজে ভুগছে। তাই বাকি জীবনটা সে দামি দামি দুষ্টু জল খেয়েই কাটাবে। বৃদ্ধ বয়সের এই আসরে সবাই নিজেদের জীবনে নানান সার্জারির গল্প শেয়ার করতে থাকে। যার সার্জারি সব থেকে বেশি গুরুতর সেই সব থেকে বেশি ফুটেজ পাচ্ছে। কথার ফাঁকে জুডি বলে জয়েন্ট পেনের জন্য সে বিশেষ গন্ধযুক্ত অবনী ঘোষের বিদ্যুৎ বাম ব্যবহার করে। তখন স্যাম বুঝে যায় যে জ্যাকের সাথে আসলে আর্টের স্ত্রী জুডির একটা গোপন সম্পর্ক চলছে। হাসিটার মাঝে হঠাৎ করে খাবার খেতে গিয়ে জুডির গলায় কিছু আটকে গেলে সে ভয়ানকভাবে চোখ করতে থাকে। আর এই দৃশ্য দেখা মাত্রই স্যামের চোখের সামনে আবার ভেসে ওঠে লিলির মৃত্যু, সেই ভয়ঙ্কর মুহূর্ত। তার পুরনো ট্রমা আবার ফিরে আসে। দম বন্ধ করা এই পরিস্থিতি থেকে বাঁচতে সে কাউকে না বলে তড়ি করে সেখান থেকে বেরিয়ে গেলে জ্যাক বুঝতে পেরে স্যামের পিছনে। বাইরে এসে স্যাম আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। জ্যাকের সামনে দাঁড়িয়ে এসে কেঁদে ওঠে। জ্যাক তাকে সান্ত্বনা দিয়ে নিজের জীবনের কিছু না বলা গল্প শেয়ার করে। জ্যাক তাকে বোঝায় যে এখানে আসার পর প্রথমে মনে হতো যেন জীবনের সব শেষ, কিন্তু বিশ্বাস করো এই বরুজে আসলে একটা নতুন জীবনের শুরু হয়। জ্যাকের এই কথাগুলো স্যামের মনে একটা অদ্ভুত প্রশান্তি আনে। সে বুঝতে পারে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না, তাকে এই নতুন জায়গাতে নিজের জীবনটা নতুন করে শুরু করতে হবে। অবশেষে স্যাম নিজের জিনিসপত্র গুছিয়ে গোটা বাড়ি সাজাতে শুরু করে। রাতে ঘুমানোর আগে সে ব্লেইনকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় যে সে চুক্তি বাতিল করছে না, সে বরজেই থেকে যাবে। রাতে নিস্তব্ধতায় স্যাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু হঠাৎ করে একটা যান্ত্রিক শব্দে তার ঘুম ভেঙে যায়। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আওয়াজটা জ্যাকের বাড়ি থেকেই আসছে। তার ঘরের ভিতরে একটা অদ্ভুত লাল আভা। স্যামের মনে খটকা লাগলে সময় নষ্ট না করে একটা হাতুড়ি নিয়ে ছুটে যায় জ্যাকের বাড়ির দিকে। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই স্যামের চোখের সামনে ভেসে ওঠে এক শিউরে ওঠা দৃশ্য। ঘুমন্ত জ্যাকের নিথর দেহের উপর ঝুঁকে রয়েছে একটা অতিকায় মাকড়সার মতো বিভৎস প্রাণী। তার টেন্টাকলস গুলো সোজা জ্যাকের মুখের ভিতরে ঢোকানো। স্যামকে দেখতে পেয়ে প্রাণীটা তার অর্ধেক শিকার ছেড়ে স্যামের দিকে এগিয়ে যায়, কিন্তু স্যাম ভয় না পেয়ে হাতুড়ি দিয়ে সজোরে প্রাণীটার উপর আঘাত করে। ফলে আকস্মিক এই হামলায় প্রাণীটা অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্যাম জ্যাকের কাছে গিয়ে দেখে তার হাসি খুশি বন্ধুটা ততক্ষণে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আর এই রক্তাক্ত বিভীষিকার মাঝে শেষ হয় দ্য বরজের প্রথম এপিসোড। সকালের আলো ফোটার সাথে বরজের শান্ত পরিবেশটা খানিকটা ভারী হয়ে গেছে। জ্যাকের নিথর দেহটা নিয়ে যাচ্ছে সিকিউরিটি টিম। গতরাতের বিভীষিকা স্যামকে এতটা গ্রাস করেছে যে তাকে এখন একটা বেসবল ব্যাট জড়িয়ে ঘুমোতে হচ্ছে। কিন্তু ঘুম কি আর মানুষের সঙ্গী হয় যখন মন জুড়ে থাকে শুধুই ভয় আর শোক? ঘুমের ঘুরে স্যাম আবার স্বপ্ন দেখে তার মৃত স্ত্রী লিলিকে, কিন্তু পরক্ষণে এটা দুঃস্বপ্নে পরিণত হয়। স্যাম দেখে লিলির মাথার উপর একটা জিগস পাজলের টুকরো আটকে, আর মুহূর্তের মধ্যে তার মাথা ফুঁড়ে বেরিয়ে আসে মাকড়সার মতন প্রাণীটার টেন্টাকলস গুলো। আতঙ্কে স্যামের ঘুম ভেঙে যায়। তখনই তার মেয়ে ক্লিয়ারের ফোন আসলো। সে কোনোভাবে খবর পেয়েছে যে এডওয়ার্ড নামের কেউ একজন তার বাবার উপর হামলা করেছিল। ক্লিয়ার ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিলেও স্যাম নিজেও বেশি কথা বাড়ায় না, কারণ স্যামের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এডওয়ার্ডের কথাটা কি সত্যি? দেওয়ালের ভিতর সত্যি কি কেউ লুকিয়ে আছে? ওই প্রাণীটাকে কি এডওয়ার্ড পেঁচা বলে ডাকতো? অন্যদিকে আমরা দেখি জুডিকে। জ্যাকের এই আকস্মিক মৃত্যু জুডিকে যেন ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। তার স্বামী আর্ট তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জুডি নিজের শোকের জগতেই বন্দী। আর্ট আর কোনো কথা না বাড়িয়ে গোয়ারের মতো তার নিত্যদিনের রুটিন মেনে গলফ খেলতে বেরিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো আর্ট আসলে গলফ খেলতে যায় না। বরজের ঠিক বাইরে একটা নির্জন কেবিনে তার আস্তানা। সেইখানে সে লুকিয়ে ম্যাজিক মাশরুম চাষ করে, মানে নেশা করার জন্য। এই কেবিনে আর্টের একমাত্র সঙ্গী হলো তার পোষা কাক ব্রুক্সি। কাকটার সাথে আর্টের বন্ডিংটা বেশ অবাক করার মতো। আর্ট ব্রুক্সির সাথে কথা বলতে বলতে নিজের জীবনের একটা তিক্ত সত্যি স্বীকার করে।
সে জানে যে তার স্ত্রী জুডি তাকে ঠকাচ্ছে। সে জানে জ্যাকের সাথে জুডির একটা সম্পর্ক ছিল। আসলে ওরা দুজন লম্বা সময় ধরে ওপেন রিলেশনে আছে, যেখানে কারোর সাথে ইন্টিমেসি হওয়ার অনুমতি আছে, কিন্তু কাউকে ভালোবাসা যাবে না। জ্যাকের মৃত্যুতে হয়তো আর্টের খুশি হওয়ার কথা, কিন্তু সে উল্টে প্রার্থনা করে জ্যাক যেন পরপারে ভালো থাকুক। অন্যদিকে রেনে জিমের ভিতর মহিলাদের সাথে আড্ডা দিচ্ছিল। কথার মাঝে এক বৃদ্ধা জানায় তার নাতনি তাকে একটা সুন্দর দাবার বোর্ড উপহার দিয়েছিল, যার সাদা ঘুঁটিগুলো কোয়ার্টস পাথরের তৈরি। কিন্তু অদ্ভুতভাবে এক রাতে সব সাদা গুটি মিসিং হয়ে যায়। এই কথাটা শোনা মাত্র রেনের কান খাড়া হয়ে আসে। তারও তো কোয়ার্টস চুরি গেছিল, তার মানে কি কেউ বরজের ভিতর থেকে শুধুমাত্র কোয়ার্টস পাথরগুলোই চুরি করছে? রেনে আর দেরি না করে ওই বৃদ্ধাকে নিয়ে সোজা সিকিউরিটি অফিসে হাজির হয়। সেখানে গিয়ে সে পেজকে জোর করে একটা চুরির কমপ্লেন লেখায়। পেজ রাজি হয় বটে, তবে একটা শর্তে, রেনেকে তার সাথে ডিনার যেতে হবে, যেটাই রেনে হাসি খুশি মুখে রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি বরজের ডাক্তার ওয়ালিকে। ওয়ালির অবস্থা বেশ খারাপ। সে এইখানকার রেসিডেন্ট ডাক্তারের সাথে দেখা করে ক্যান্সারের উপর করা নতুন সব স্টাডিজ দেখাচ্ছে, যদি তার প্রস্টেট ক্যান্সারের কোনো চিকিৎসা বেরিয়ে থাকে। কিন্তু ডাক্তার পরিষ্কার জানিয়ে দেয় যে ওয়ালির হাতে একদম সময় নেই, সে আর মাত্র কয়েকটা দিনেরই অতিথি। অন্যদিকে স্যাম স্থির থাকতে না পেরে সোজা ম্যানারে চলে যায় এডওয়ার্ডের সাথে দেখা করতে। তার মাথায় একটাই ভূত চেপেছে, দেওয়ালের ভিতরের পেঁচার রহস্যটা জানতেই হবে। প্রথমে এডওয়ার্ড মুখ খোলে না, কিন্তু স্যাম যখন তার সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলে এডওয়ার্ডের ছেলের মতো কথা বলতে শুরু করে, তখন সে বিড়বিড় করে বলে ওঠে চাবিটা আলোর ভিতরে আছে, আর দেওয়ালের ভিতরে একটা পেঁচাকে আমিও ধরে ফেলেছি। এই কথা বলার পরে ম্যানারের স্টাফ টবি এসে এডওয়ার্ডকে সরিয়ে নিয়ে যায়, কারণ সে তখন পাগলের মতো আচরণ করছিল। কিন্তু সবার অলক্ষ্যে ব্লেন দূর থেকে পুরো ঘটনা দেখছিল। তার নজর ছিল স্যামের উপর। জ্যাকের মৃত্যুতে জুডি এতটাই পাগল প্রায় হয়ে গেছিল যে জ্যাকের বাড়ি থেকে তার একটা শার্ট লুকিয়ে নিজের কাছে নিয়ে আসে। শার্টটা সে পরম মমতায় আঁকড়ে ধরে রাখে। ঠিক সেই সময় তার নজর পড়ে জ্যাকের ঘরের মেঝের উপর পড়ে থাকা স্যামের হাতুড়িটার দিকে। জুডি হাতুড়িটা তুলে সোজা স্যামের বাড়ির দিকে যায়। স্যাম তখন ম্যানার থেকে ফিরছিল। হাতুড়িটা স্যামেরই কিনা চেক করার জন্য তাকে হাতুড়িটা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার? তখন স্যাম বলে, হ্যাঁ, এটা দিয়েই তো সেদিন জ্যাকের দরজার কাঁচ ভেঙে ভিতরে ঢুকেছিলাম। কথাটা শুনে জুডির মনে গভীর সন্দেহ বাসা বাঁধে। স্যাম কি তবে জ্যাকের মৃত্যুর পিছনের কোনো সত্যতা লুকিয়ে রাখছে? স্যাম ঘরে ঢোকা মাত্রই সব লাইট জ্বালিয়ে দেয়। এডওয়ার্ড বলেছিল চাবিটা আলোর ভিতরে আছে। পাগলের মতো সে পুরো ঘরের সব আলোর ভিতরে চাবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু নেই। তবে শেষে যখন সে ওয়াশরুমের আয়না সাইডের আলোটা খোলে, তখন সত্যিই তার ভিতর থেকে একটা চাবি বেরিয়ে আসে। চাবির গায়ে একটা স্টোরেজ ফেসিলিটির নম্বর খোদাই করা, 1472। কাকতালীয়ভাবে স্যামের বাড়ি নম্বরও তো 1472। স্যাম বিন্দুমাত্র সময় নষ্ট না করে চাবিটা নিয়ে সোজা স্টোরেজ ইউনিটে যায়। সেখানে একটা তালাবন্ধ বক্স ছিল। স্যাম বক্সটা খুলতেই দেখে তার ভিতরে সত্যি একটা পেঁচা প্রিজার্ভ করে রাখা। স্যাম হতাশ হয়ে ভাবে, তার এই পুরো পরিশ্রমটাই কি তাহলে বেকার গেল? এডওয়ার্ড কি সত্যি পাগল? তবু সে পেঁচাটাকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরতে ম্যানেজার কেক এসে হাজির। পরপর স্যামের সাথে এতগুলো ঘটনা ঘটায় সে স্যামের খোঁজ নিতে এসছে, কিন্তু স্যামের মেজাজ তখন সপ্তমে। সে বরাবরের মতো কেককে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর একা ঘরে স্যাম পুরোনো আমলের সিআরটি টিভিটা চালিয়ে বসে পড়ে। আর এই টিভিগুলো মূলত ক্যাথোড টিউবের সাথে ডিসপ্লেটা কাজ করে, কিন্তু টিভি অন করতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। স্যামের সেই হাতুড়ি হঠাৎ উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করলে স্যাম অবাক হয়ে যায়। এদিকে সিকিউরিটি অফিসার হ্যাঙ্ক একটা র্যান্ডম নিরীহ লোককে ধরে এনে পেজকে বলে যে সেই নাকি কোয়ার্টস চোর। সে বুঝতে পারে হ্যাঙ্ক শুধু চাইছে কেসটা যেন তাড়াতাড়ি রফা হোক। সে জানিয়ে দেয় যে চুরি হয়ে যাওয়া কোয়ার্টসগুলো আর ফেরত দেওয়া যাবে না, কারণ সেইগুলো এখন প্রমাণ। পেজ বুঝতে পারে হ্যাঙ্ক ডাহা মিথ্যে বলছে, তাই সে নিজে গিয়ে রেনেকে সব সত্যিটা বলে দেয় এবং কথা দেয় সে নিজে এই চুরির কিনারা করবে। তো এরপর পেজ রেনের স্টোর রুমে মোশন ডিটেক্টিং ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে কোনো মুভমেন্ট হলে রেনের কাছে অ্যালার্ম যায়। অন্যদিকে আর্টের কেবিনে ঘটে যায় এক অদ্ভুত ভৌতিক ঘটনা। হঠাৎ করে তার পোশাক কাক ব্রুক্সি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি সে আর্টের উপর হামলা করে বসে আকাশের দিকে প্রচন্ড বেগে উড়ে সোজা মাটিতে এসে আছড়ে পড়ে তার মৃত্যু হয়। আর্ট হতবাক হয়ে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দেখে শয়ে শয়ে কাক একটা অদ্ভুত প্যাটার্নে আকাশে কিছুক্ষণ উড়ে আত্মঘাতী বিমানের মতো সোজা মাটিতে আছড়ে পড়ে প্রাণ হারাচ্ছে। এই দৃশ্য দেখে আর্টের শরীর হিম হয়ে এলেও তার চোখে একটা অদ্ভুত উন্মাদনা ছিল, কারণ এমন দৃশ্য সে জীবনেও দেখেনি। তার মনে হয় এটা ফারিস্তার আগমন। ততক্ষণে বরজে সিনের কোকিনা নামের একটা জায়গায় জ্যাকের স্মরণে মেমোরিয়াল সভার আয়োজন করা হয়েছে। সেখানে ব্লেন ভাষণ দিচ্ছে। অনুষ্ঠানে জুডি এতটা ইমোশনাল হয়ে পড়েছিল যে পিছনের সিটে বসে থাকা রেনে আর ওয়ালিকে অবান্তর বক বক করতে দেখে প্রচন্ড রেগে যায়। ঠিক সেই সময় স্যাম হাঁপাতে হাঁপাতে সেখানে এসে ওয়ালির সাথে কথা বলতে চায়। স্যামকে দেখে জুডির মাথা গরম হয়ে গেলে সবার সামনে স্যামকে যাচ্ছে তাই বলে অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে জুডি দেখা হয় ব্লেন স্ত্রী অ্যানালিসের সাথে। অ্যানালিস সিগারেট টানতে টানতে জুডিকে অদ্ভুত কিছু কথা বলে। সে জানায় তার স্বামী তার ধূমপান করা একদমই পছন্দ করে না, কারণ সে হেলথ নিয়ে একটু বেশি সচেতন। তারপর সে বলে এই বরজে থাকার জন্য সবাইকে ভারী মূল্য চোকাতে হয়। অ্যানালিসের এই প্রলাপের মতন কথাগুলো বুঝিয়ে দেয় সে কোনো এক গভীর আতঙ্কে ভুগছে, কিন্তু পরিষ্কার কিছু না বলেই সে চলে যায়। তো ওইদিকে স্যাম ওয়ালিকে নিয়ে নিজের বাড়িতে আসতে চায়, কিন্তু ওয়ালি মেমোরিয়াল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ঠিক সেই সময় স্যামের নজর পড়ে একটা টেবিলের উপর। সেখানে পড়ে আছে সেই জিগস পাজলের টুকরোটা, যেটা সে স্বপ্নে লিলির মাথায় দেখেছিল, কিন্তু পলক ফেলা মাত্রই সেটা গ্লিচ করে অদৃশ্য হয়ে যায়। স্যাম ভাবে লিলির মৃত্যুর শোক হয়তো তাকে পাগল করে দিচ্ছে। অবশ্য সে স্যাম ওয়ালিকে নিয়ে নিজের ঘরে আসে। ওয়ালিকে আনার একটাই কারণ, সে ডাক্তার। সেই রাতের হামলায় স্যামের হাতুড়িতে ওই অদ্ভুত প্রাণীটার রক্ত লেগেছিল। স্যাম চামচে করে সেই রক্তের একটু স্যাম্পল নিয়ে সিআরটি টিভির সামনে রেখে টিভি অন করতে এই রক্তটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করে ওঠে।
তারপর সেটা হাওয়ায় ভাসতে শুরু করে এবং হঠাৎ করে চোখের পলকে রক্তটা ফেটে গিয়ে হাজার হাজার তারার মতো পুরো ঘরে ছড়িয়ে পড়লে তারা এক অসাধারণ মহাজাগতিক ফেনোমেননের সাক্ষী থাকে। একই সময় আর বাড়ি ফিরে জুডিকে কাকগুলোর কথা বলছিল, কিন্তু জুডি তার কথায় কান না দিয়ে জ্যাকের কথা ভেবে বাইরে গিয়ে কাঁদতে থাকে। তখনই জুডির নজর পড়ে স্যামের বাড়ির জানলার দিকে। ঘরের ভেতর একটা অদ্ভুত আলো দপদপ করে জ্বলছে আর নিচ্ছে, আর এই রহস্যময় আলো আর হাজারো প্রশ্নের মাঝেই শেষ হয় দ্বিতীয় এপিসোড। গত রাতের ভয়াবহ ঘটনার পর স্যাম আর ওয়ালি সেই চকচকে রক্ত মাখা হাতুড়িটা ব্যাগে ভরার দৃশ্য জুডির নজরে দেয় না। জুডির মনে সন্দেহের পাহাড় যেন ভেঙে পড়ছে। সে এখন এক প্রকার গোয়েন্দার মতো স্যামের প্রতিটা পদক্ষেপ একটা নোটবুকে লিখে রাখছে। এই উন্মাদনায় সে নিজের স্বামী আটকে সম্পূর্ণ অবহেলা করছে, যা তাদের সম্পর্ককে আরো খাদের কিনারায় ঠেলে দেয়। জুডি নিজের বন্ধু এরিকাকে দিয়ে স্যামের ব্যাকগ্রাউন্ড চেক করায়, কিন্তু কিছু স্পিডিং টিকিট ছাড়া স্যামের নামের পাশে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায় না। ওইদিকে ডাক্তার ওয়ালি $7,000 খরচা করে একটা আস্ত HPLC মানে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন জোগাড় করে ফেলেছে। উদ্দেশ্য একটাই, ওই অদ্ভুত প্রাণীর রক্ত পরীক্ষা করে তার আসল পরিচয় জানা। ঠিক এই সময় স্যামের বাড়িতে হাজির হয় তার জামাই নীল। ক্লিয়ারের একটা পুরনো অ্যালবামের খোঁজে সে এসছে, কিন্তু স্যাম তাকে কোনোভাবে সহ্য করতে পারে না। নীল পরিস্থিতি হালকা করতে স্যামকে মেন্টাল হেলথ ঠিক করার জন্য একটা বইয়ের কথা বলে। সে বোঝায় মানুষ সাধারণত শোক বা গ্রিফকে একটা সরলরেখার মতো ভাবে, কিন্তু এই বইতে শোককে একটা পিরামিডের সাথে তুলনা করা হয়েছে। তবু এত কথা শুনে এক প্রকার বিরক্ত হয়ে স্যাম নীলকে তাড়িয়ে দেয়। নীল চলে যাওয়ার পর ওয়ালির মেশিনে টেস্ট রেজাল্ট সামনে আসে, আর সেই রিপোর্ট তাদের কল্পনার বাইরে। পৃথিবীর যে কোনো প্রাণ, তা সে মানুষ হোক, জীবজন্তু হোক বা ব্যাকটেরিয়া, তাদের অ্যামাইনো অ্যাসিডের গঠন হয় লেফট হ্যান্ডেড। আর এইটাই পৃথিবীর জীববিজ্ঞানের ইউনিভার্সাল নিয়ম, যার কারণে পৃথিবীর একটা জীব অন্য জীবের প্রোটিন হজম করতে পারে। কিন্তু এই প্রাণীর রক্তের অ্যামাইনো অ্যাসিড রাইট হ্যান্ডেড। এর অর্থ একটাই, এই প্রাণী পৃথিবীর কোনো স্বাভাবিক বিবর্তনের অংশ নয়। এরা আমাদের এই চেনা জগতের বাইরের কোনো অস্তিত্ব। তবে এরা কি তাহলে এলিয়েন? এই উত্তর খুঁজতে স্যাম আর ওয়ালি ঠিক করে রাতের অন্ধকারে তারা ফিউনারাল হোমে গিয়ে জ্যাকের মৃতদেহের অটপসি করবে। রাতের নিস্তব্ধতায় গল্ফ কাটে করে তারা ফিউনারাল হোমে পৌঁছলো। স্যাম লক পিক করে ভিতরে ঢুকে ওইখানে মৃতদেহের ফুলের স্তবকের উপর নিজের স্ত্রী লিলির নাম দেখতে পেয়ে হ্যালুসিনেট করতে শুরু করে। তবুও নিজেকে কোনো মতে সামলে সে মর্গের দিকে এগোতেই যাবে, তখনই হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে জুডি এবং সে সোজা তাদের চোখে পেপার স্প্রে ছুঁড়ে মেরে ভাবে যে বিশাল কাজ করে ফেলেছি। অবশ্য ওরাও সেটাই ভেবেছিল, কিন্তু পরক্ষণেই ভাবে কি ব্যাপার, চোখ জ্বলছে না কেন? তখনই জুডি দেখে যে স্প্রেটা 2002 সালে এক্সপায়ার হয়ে গেছে। তো ওয়ালি জুডিকে শান্ত করে বোঝায় যে তারা জ্যাকের খুনি নয়, বরং তারা রহস্যের খোঁজ করছে। ওয়ালি একা জ্যাকের অটপসি করার মাঝে বাইরে স্যাম আর জুডির মধ্যে আলোচনা শুরু হয়। জুডি স্বীকার করে যে আটের সাথে তার 44 বছরের দাম্পত্য জীবনে সব সিদ্ধান্ত তারা একসাথেই নিয়েছে। তাদের সম্পর্কটা একটা ওপেন ম্যারেজ ছিল, কিন্তু জ্যাকের স্বভাব জুডিকে বাধ্য করেছিল তাকে ভালোবাসতে। জ্যাকের জন্য কাঁদতে থাকা জুডিকে সান্ত্বনা দিতে স্যাম সেই নীলের বলা পিরামিডের গল্পটা তাকে বলে। ঠিক তখনই অটপসি রিপোর্টটা এলো এবং ওয়ালি এক ভয়ঙ্কর ঘটনার পর্দা ফাঁস করে। জ্যাকের মুখের ভিতর উপরের দিকে ছোট ছোট পাংচার মার্ক বা ফুটো পাওয়া গেছে, ঠিক যেন কোনো সিরিঞ্জ বা টেন্টাকেলস দিয়ে তার ভিতর থেকে কিছু শুষে নেওয়া হয়েছে। এই কথা শুনে স্যামের মনে পড়ে যায় যে সে ওই প্রাণীটাকে জ্যাকের মুখের ভিতরে কিছু একটা করতে দেখেছিল। অর্থাৎ এই প্রাণীগুলো রোজ রাতে এখানকার বয়স্ক মানুষদের মুখের ভিতর থেকে ধীরে ধীরে কিছু শুষে নিচ্ছে। ওয়ালি তড়িঘড়ি স্যাম আর জুডির মুখ চেক করে। তাদের দুজনের মুখের ভিতরেও একই পাংচার মার্ক, অর্থাৎ ঘুমের ঘোরে তারা প্রত্যেকে এই প্রাণীদের খাবারে পরিণত হচ্ছে। এরপর গল্পের ঘটনা যায় রেনের দিকে। তার প্রাক্তন স্বামী তাদের সমস্ত সম্পত্তি চুরি করে নেওয়ার পরেও তাকে আইনি নোটিশ পাঠাচ্ছে। তখনই হঠাৎ রেনের ফোনে স্টোর রুমের মোশন অ্যালার্ম বেজে ওঠে। সে পেজকে খবর দিলেও সে পৌঁছানোর আগে রেনের ভিতরে ঢুকলে দেখে একটা বক্স ভাঙা পড়ে রয়েছে আর কোয়ার্টস পাথরগুলো সেখানে ছড়িয়ে। ঠিক তখনই সে অনুভব করে যে আকস্মিক গতিতে মনে হলো কিছুটা পাশ দিয়ে বেরিয়ে গেছে, আর তখনই পেজ সেখানে এসে পৌঁছয়। তো রেনে ভাবে যে হয়তো পেজই হয়তো সেখানে এতক্ষণ ছিল। এরপর রেনে আর পেজ একসাথে রেনের বাড়িতে আসে। গল্পের মাঝে দুজন নিজেদের ফেলে আসা জীবনের ঘটনা শেয়ার করতে থাকে। তবে এই দুঃখ আদান প্রদানের মাঝেই তারা একে অপরের কাছাকাছি আসে। অন্যদিকে স্টোর রুমে পৌঁছয় হ্যাঙ্ক। তার হাতে একটা বিশেষ লাইট দিয়ে পরীক্ষা করে বুঝতে পারে যে এইখানে কে এসেছিল। তার মানে কি হ্যাঙ্ক এই প্রাণীদের সম্পর্কে সব আগে থেকেই জানে। ইতিমধ্যে হ্যাঙ্কের কাছে ফিউনারাল হোমে ব্রেক ইনের খবর আসলে সে সোজা সেখানে পৌঁছয়। তখন স্যাম দ্রুত বুদ্ধি করে জুডি আর ওয়ালিকে একটা ফাঁকা কফিনের ভেতর লুকিয়ে নিজে পুলিশের কাছে সারেন্ডার করে, যাতে হ্যাঙ্ক বুঝতে না পারে যে স্যাম বাদেও সেখানে কেউ ছিল। অন্যদিকে রেনের বাড়িতে যখন পেজ আর রেনে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন অন্ধকার থেকে বেরিয়ে আসলো সেই প্রাণী। নিঃশব্দে এসে রেনের মুখ থেকে কিছু একটা পান করতে থাকে। অন্যদিকে আর তার মৃত কাক ব্রুক্সিকে মরুভূমির এক নির্জন জায়গায় কবর দিতে এসে তাকে সসম্মানে চিরবিদায় জানায়। তো সময় গড়িয়ে সন্ধ্যে নেমে আসলে সে ফেরার পথে একটা অদ্ভুত গুহা দেখতে পেয়ে তার ভিতরে আশ্রয় নেয়, যার দরজাটা ভাঙা। কৌতূহলী আট ভিতরে ঢুকতে গিয়ে ধারালো কিছুতে লেগে গভীরভাবে তার হাতটা কেটে যায়। কিন্তু গুহার ভিতরে ঢুকলে সে যা দেখে তা এক কথায় অবিশ্বাস্য। একটা পিচ ফলের গাছ, যা কোয়ার্টস পাথর আর অদ্ভুত সব জিনিস দিয়ে সাজানো। গাছটাতে একটাই মাত্র পিচ ফল ধরে আছে। অদ্ভুত এক আকর্ষণে আট ফলটাকে স্পর্শ করতেই ফলের রস কাটা হাতে লাগতেই চোখের পলকে সে গভীর ক্ষত পুরোপুরি সেরে যায়। আর এই অলৌকিক নিরাময় দেখে আট সিদ্ধান্ত নেয় সে ওই জাদুকরি ফলটা খাবে। আর এই অলৌকিক ফলের রহস্যের সাথেই শেষ হয় তৃতীয় এপিসোড। যৌবনের একটা অদ্ভুত মোহ রয়েছে যা মানুষকে অন্ধ করে দেয়। সেই জাদুকরি গুহার পিচ ফলটা খেয়ে আট এখন আর কোনো বৃদ্ধ মানুষ নয়,
তার বলি রেখা ভরা চামড়া টান টান হয়ে গেছে, সাদা চুলগুলো এখন কুচকুচে কালো। তার চশমা বা হেয়ারিং এডের দরকার নেই। সে এখন এতটাই শক্তিশালী যে একটা গ্যাস স্টেশন থেকে যখন এক ছিনতাইকারী আক্রমণ করতে আসে তখন আর্ট একা হাতে তাকে কুপকাত করে দেয়। আর্ট বুঝতে পারে এই অলৌকিক পরিবর্তন ওই ফলের জন্য। অন্যদিকে ফিউনারাল হোমে ধরা পড়ার পর স্যামকে সিকিউরিটি হেফাজতে রাখা হয়েছে। একটা সময় ব্লেন শ সেখানে আসে। ব্লেন স্যামকে জানায় যে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু স্যাম কেন বারবার নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। স্যাম যখন ব্লেনকে জানায় সে একটা অদ্ভুত প্রাণী বা শয়তানকে দেখেছে, তখন ব্লেন তাকে বাঘ ও রাখালের গল্পটা শোনায়। ব্লেনের মতে স্যামের এইসব আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না, আর একদিন এই কাল্পনিক প্রাণীটার হাতে স্যামকে মরতে হবে। স্যামও পাল্টা জবাব দেয় যে ছেলেটাকে বাঘ খেয়ে নেওয়ার পর গ্রামের মানুষ কিন্তু ঠিকই বাঘটাকে মেরে ফেলেছিল। এই কথা শুনে ব্লেন রেগে যায়। যাওয়ার আগে স্যামকে মনে করিয়ে দেয় যে আজ সন্ধ্যায় এডওয়ার্ডের মেমোরিয়াল রাখা হয়েছে। স্যাম তো অবাক, এডওয়ার্ড কিভাবে মারা গেল। ব্লেন আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে এডওয়ার্ডও স্যামের মতো পাগলের প্রলাপ বকত, ফলে তাকে ম্যানারে রাখা হয়। আর শেষে তার কি পরিণতি হলো সেইটা তো সবারই চোখের সামনে। স্যামের পরিণতিও হয়তো একই হবে। আজ সকালে রেনি আর পেজের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। রেনের বয়সের কারণে সে পেজের সাথে নিজের সম্পর্কটা সবার সামনে আনতে লজ্জা পায়, কিন্তু পেজের এইসব সমাজ সংসারের কোনো পরোয়া নেই। তাই সে রেগে বেরিয়ে যেতে গেলে ওয়ালি তাকে দেখে ফেলে। ওয়ালি আর জুডি মিলে এখন স্যামের বাড়িতে পালা করে ঘুমোচ্ছে, যাতে রাতের অন্ধকারে ওই প্রাণীগুলো তাদের মুখ থেকে আর কিছু শুষে নিতে না পারে। স্যাম ফিরে এলে তারা ঠিক করে যে ব্লেন আর ওই প্রাণীদের বিরুদ্ধে তারা টিম হয়ে লড়াই করবে। ওয়ালি জানায় সে তার রিসার্চ থেকে জানতে পেরেছে যে এই প্রাণীগুলো ঘুমন্ত অবস্থায় বয়স্কদের মস্তিষ্ক থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে সিএসএফ একটু একটু করে শুষে নিচ্ছে। এই ফ্লুইড মানুষের ব্রেনের চারপাশে থাকে। যেহেতু এরা অল্প অল্প করে এই ফ্লুইডটা খাচ্ছে, তাই মানুষ সাথে সাথে মারা যায় না, বরং ধীরে ধীরে তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে ডিমেনশিয়ার দিকে চলে যায়, আর শেষমেশ তারা ম্যানারে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর ফলে কারোরই সন্দেহ বিষয়টার উপর এতদিন আসেনি। ওয়ালির প্ল্যান হলো এই সিএসএফ দিয়ে একটা টোপ তৈরি করবে, কিন্তু এখন প্রশ্ন ফ্লুইড আসবে কোথা থেকে। তাই সবার নজর ঘুরলো স্যামের দিকে। বেচারা কি আর করবে রাজি হওয়া ছাড়া। ওয়ালি দেরি করলো না, একটা লম্বা ইনজেকশন দিয়ে স্যামের মুখ দিয়ে ব্রেনের নিচ থেকে কিছুটা ফ্লুইড বের করে আনে। কিন্তু শুধু টোপ দিলে তো হবে না, প্রাণীটাকে কাবু করতে কিছু একটা চাই। স্যামের মনে পড়ে সিআরটি টিভির আলোতে প্রাণীটার রক্ত রিয়াক্ট করে, তাই ঠিক করে একসাথে অনেকগুলো সিআরটি টিভি চালু করে প্রাণীটাকে ফাঁদে ফেলবে। স্যামের বাড়ির গ্যারাজে এরকম বহু পুরনো টিভি রাখা ছিল, যা স্যাম ও তার মেয়ে সময় পেলে ঠিক করতো। তাই সে জুডিকে নিয়ে সোজা তার মেয়ে ক্লেয়ারের বাড়িতে যায় টিভি আনতে। বাড়ি ফাঁকা আছে ভেবে স্টোরেজ রুমে ওরা বিষয়টা নিয়ে আলোচনা করার সময় আচমকা ক্লেয়ার চলে আসলে থতমত খেয়ে যায়। ক্লেয়ার ভাবে বাবার সাথে জুডির চক্কর চলছে, তাই রেগে বলল, ও বাবা, তাহলে এই তোমার কাজ, এই জন্য তুমি ফোন রিসিভ করো না, অথচ এত দূরে টিভি নিতে এসছো। এই দেখে ক্লেয়ার ভীষণ অপমানিত বোধ করে। এদিকে রেনে তার স্টোর রুমে সিসিটিভি ফুটেজ ঘাঁটতে গিয়ে দুটো অদ্ভুত জিনিস খেয়াল করে। প্রথমত সে ক্যামেরায় দেখতে পায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি পার্টস গুলো চুরি করছে, যা ক্যামেরায় ঠিক মতো ধরা পড়ছে না। আর দ্বিতীয়ত সে হ্যাঙ্ককে দেখে স্টোর রুমে এসে চুরি যাওয়া কোয়ার্টস গুলোর বক্স তুলে নিয়ে যেতে। রেনে ওই ফুটেজ থেকে হ্যাঙ্কের একটা ছবি নিয়ে ইন্টারনেটে রিভার্স ইমেজ সার্চ করলে যা রেজাল্ট আসে তাতে রেনের চোখ কপালে উঠল। 1975 সালের 21শে নভেম্বর, অর্থাৎ আজ থেকে প্রায় 50 বছর আগের একটা নিউজ আর্টিকেলে বলা হয়েছে মিল্টন হাউসার নামের এক জেলের ওয়ার্ডেন গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, আর ওই ওয়ার্ডেনের ছবি হুবহু হ্যাঙ্কের সাথে মিলে যাচ্ছে। এদিকে যৌবনের স্বাদ পাওয়া আর্ট এখন বড়জে চুটিয়ে এনজয় করছে, কিন্তু বাড়ি ফিরে যখন সে আলমারিতে জ্যাকের শার্টটা দেখতে পায় তখন সে বুঝতে পারলো যে জুডি সত্যি জ্যাককে ভালোবাসতো। তাই রাগে দুঃখে আর্ট বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে, আর সেইখানে এটা দেখা হয় ব্লেনের স্ত্রী অ্যানালিসের সাথে। আর্ট নিজের দুঃখের কথা জানালে অ্যানালিস তাকে উস্কায় জুডির সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। ঠিক সেই সময় আর্ট প্রচন্ড কাঁদতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে তার যৌবন মিলিয়ে গিয়ে সে আবার পুরনো বৃদ্ধ আর্টে পরিণত হয়। আর্ট পেটের যন্ত্রণায় ওয়াশরুমে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার কাছে এখন সেই ফলের বীজটা আছে, কিন্তু সেটা খাওয়ার আগে অ্যানালিস সেখানে পৌঁছায়। আর্ট হাত বাড়িয়ে সাহায্য চাইলে অ্যানালিস তাকে শুধুই দেখতে থাকে। অন্যদিকে রেনে ওই নিউজ আর্টিকেলের সূত্র ধরে সোজা মিল্টন হাউসারের ছেলের সাথে দেখা করতে যায়। মিল্টনের ছেলে জানায় যে তার বাবা খুবই নিষ্ঠুর ও চরিত্রহীন মানুষ ছিলেন। গাড়ি দুর্ঘটনায় তার শরীর এতটাই পুড়ে গেছিল যে পরিবারকে তার মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। সে রেনেকে তার বাবার কিছু পুরনো ছবি দেখায়, আর সেই ছবির মধ্যে রেনে একজনকে দেখে ভয় শিউরে ওঠে। 1975 সালের ওই পুরনো ছবিতে মিল্টনের পাশে বসে আছে সিইও ব্লেন শ, আর ব্লেনকে দেখতে একদম আজকের মতোই ইয়ং লাগছে। গত 50 বছরে ব্লেনের বয়স একদিনও বাড়েনি। রেনের সাথে সাথে ছবিগুলো পেজকে পাঠানোর প্ল্যান করে। ওদিকে পেজ অফিসে খেয়াল করে যে হ্যাঙ্ক আর ব্লেন প্রায় বরোজের আন্ডারগ্রাউন্ডে যায়। আজ তাই সে চুপিসারে হ্যাঙ্কের কার্ড সোয়াইপ করে আন্ডারগ্রাউন্ডের এক বিশাল ফেসিলিটিতে ঢোকে। একটা সময় পর হ্যাঙ্ক চলে গেলে পেজ দরজাটা খুলে ভিতরে কিছু একটা দেখতে পেয়ে অবাক হয়ে যায়, আর ঠিক তখনই হ্যাঙ্ক পিছন থেকে এসে পেজের মাথায় আঘাত করে বন্দি করে ফেলে। রাতের বেলা ওয়ালি একটা ড্যামি বা ম্যানিকুইনের মুখের ভিতরে স্যামের সিএসএফ দিয়ে টোপ তৈরি করেছে। স্যাম অনেকগুলো সিআরটি টিভি সাজিয়ে তৈরি, আর জুডির হাতে একটা লোডেড বন্দুক। হঠাৎ শুনতে পায় প্রাণীটার শব্দ। স্যাম দ্রুত টিভিগুলো অন করে, কিন্তু এতগুলো টিভি একসাথে চলার কারণে ওভারলোড হয়ে মেইন সার্কিট বোর্ড শর্ট হয়ে সব নিভে যায়। তখনই ঘুটঘুটে অন্ধকারে একাধিক টেন্টাকলস টাইপ পা ও বিদ ঘুটে দেখতে প্রাণীটা তাদের সামনে এসে দাঁড়ায়। সে যখনই আক্রমণ করতে যাবে জুডি বন্দুক দিয়ে তাকে গুলি করলে প্রাণীটার শরীর থেকে নীল রঙের আঠালো জাতীয় রক্ত ছিটকে পড়ে, আর সে যন্ত্রণায় ছটফট করতে করতে রান্নাঘরের দিকে পালায়। স্যামরা প্রাণীটাকে ধাওয়া করলে দেখে সে তাদের ওভেনের ভিতর ঢুকে হারিয়ে গেছে।
ওরা দ্রুত ওভেন খুলতেই সবার চক্ষু চড়ক গাছ, কারণ ওভেনের ঠিক নিচে এক বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল চলে গেছে। আর এই ভয়ানক রহস্যের সাথে শেষ হয় ৪র্থ এপিসোড। তো অন্ধকার ও মৃত্যুর ফাঁদ এড়িয়ে স্যাম, ওয়ালি এবং জুডি অবশেষে ওভেনের ভিতর দিয়ে প্রবেশ করে বারোজের আন্ডারগ্রাউন্ড টানেলে। টানেলটা একটা গোলক ধাঁধার মতো, অনেকগুলো রাস্তা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, আর প্রত্যেকটা রাস্তায় একটা করে বাড়ির নাম্বার লেখা, যা প্রমাণ করে প্রত্যেকটা বাড়ির ওভেনের সাথে এই টানেলের যোগাযোগ আছে। একটা জায়গায় এসে দেখলো যে টানেল অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। তারা হতভম্ব হয়ে যায় যে কোন দিকে যাবে, কিন্তু স্যামের চোখ তীক্ষ্ণ। সে মেঝের উপর ওই নীল রঙের দাগ দেখতে পায়, আর সেই রক্তের দাগ অনুসরণ করে সঠিক রাস্তা বেছে নিল। অন্যদিকে ব্লেন শ একটা ভয়ানক দুঃস্বপ্নে দেখে তার স্ত্রী অ্যানালিস একদম বৃদ্ধ হয়ে গেছে, আর সে ক্র্যাচের সাহায্যে হাঁটছে। আতঙ্কে ব্লেনের ঘুম ভাঙতে একটা গোল্ডেন লিকুইড গ্লাসে ঢেলে খেয়ে রেডি হয়ে বেরোনোর সময় হ্যাঙ্কের ফোন আসলো। হ্যাঙ্ক জানায় যে সে পেজকে ধরে ফেলেছে, তবে রেনে সব জেনে গেছে, আর স্যামও তাদের পিছনে পড়েছে। আর সব থেকে বড় কথা, বারুজের ৭৫তম অ্যানিভার্সারি আসছে, তাই হ্যাঙ্কের কাজের চাপ অনেক বেশি। এত সব দায়িত্বের দোহাই দিয়ে হ্যাঙ্ক তার বেতন বাড়ানোর দাবি করে, কিন্তু ব্লেন তাকে সোজা হুমকি দেয়, এরপর বেতন চাইলে সিকিউরিটি গার্ড থেকে সরিয়ে তোমায় ওই আন্ডারগ্রাউন্ডে ফেলে রাখবো। এরপর আমরা হ্যাঙ্ককেও সে একই গোল্ডেন লিকুইড পান করতে দেখি, যদিও তার শিশিটা ব্লেনের তুলনায় অনেকটাই ছোট। হ্যাঙ্ক পেজের ফোন ঘেটে রেনের পাঠানো মেসেজগুলো দেখে ফেলে এবং সে বুঝতে পারে রেনে তার ব্যাপারে সবই জেনে গেছে। সে তাই সময় নষ্ট না করে সোজা রেনের বাড়ি গিয়ে তাকেও বন্দি বানিয়ে ফেলে। এদিকে আর্টের জ্ঞান ফিরলে দেখে হসপিটাল বেডে শুয়ে তার পাশে দাঁড়িয়ে ব্লেনের স্ত্রী অ্যানালিস। সে সরাসরি তাকে জিজ্ঞেস করে কিভাবে কিছুক্ষণের জন্য হলেও সে ওই রকম যুবক হয়ে গেছিল। আর বুঝতে পারে অ্যানালিস কিছু একটা সন্দেহ করছে, তাই সে পিচ ফলের ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায়। ফলে অ্যানালিস বিরক্ত হয়ে চলে গেলে আর্ট আর অপেক্ষা না করে হসপিটাল থেকে পালিয়ে যায়। অন্যদিকে টানেলের ভিতরে স্যাম, ওয়ালি আর জুডি ক্রমশ হারিয়ে যাচ্ছে, রাস্তা যেন ফুরোতেই যায় না। ঠিক তখনই স্যাম একটা টানেলের মুখে আবার সেই জিগস পাজলের টুকরোটা দেখতে পায়, যেটা পরের মুহূর্তে গ্লিচ হতে শুরু করে। স্যাম বুঝতে পারলো এইটাই সঠিক রাস্তা, কিন্তু সে একটা ব্যাপারে কিছুতে মেলাতে পারছে না, এই অদ্ভুত ভিশনগুলো বারবার তাকে কেন সাহায্য করছে। তার স্ত্রীর মৃত্যু আর এই টানেলের মধ্যে কি কোনো অদৃশ্য যোগসূত্র আছে? তারা টানেল ধরে এগোতে এগোতে এমন একটা জায়গায় আসে যেখানে ট্রেনের লাইনের মতো কিছু ট্র্যাক পাতা, আর দেখে সামনেই সে আহত অবস্থায় পড়ে আছে, যাকে একটু আগে জুডি গুলি করেছিল। জুডি আবার বন্দুক তোলে প্রাণীটাকে শেষ করার জন্য, কিন্তু ওয়ালি তাকে থামায়। সে চায় প্রাণীটাকে বাঁচিয়ে তার উপর কিছু এক্সপেরিমেন্ট করতে, কিন্তু জুডি কারোর কথা না শুনে সোজাসুজি গুলি চালিয়ে প্রাণীটাকে শেষ করে দেয়। এবার স্যাম একটা জিনিস লক্ষ্য করে শিউরে উঠল। সে বলে, জ্যাকের মাথায় যে প্রাণীটা টেন্টাকলস ঢুকিয়েছিল তার মাথায় তো এইরকম কোনো দাগ ছিল না, কিন্তু এর মাথায় তো একটা গভীর কাটা দাগ রয়েছে। অর্থাৎ বারোজে এমন একটা নয় বরং অনেকগুলো প্রাণী ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই তারা বুঝতে পারে একাধিক প্রাণী তাদের দিকে ধেয়ে আসছে। ফলে তারা প্রাণপণে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় স্যাম একটা অদ্ভুত ভিশন দেখে, যেখানে লিলি ওই মৃত প্রাণীটার কাছে বসে ভীষণ কাঁদছে, যেন প্রাণীটার মৃত্যুতে তার খুবই কষ্ট হচ্ছে। এদিকে ব্লেন স্যামের মেয়ে ক্লিয়ারকে বারোজের ম্যানারে ডেকে পাঠিয়েছে। ব্লেন ক্লিয়ারকে বোঝানোর চেষ্টা করছে যে স্যামের ডিমেনশিয়া শুরু হয়েছে এবং সে মানসিক ভারসাম্য হারাচ্ছে। ক্লিয়ার প্রথমে এটা মানতে চায় না, তখন ব্লেন তাকে মাইক নামের এক বয়স্ক লোককে দেখায়। মাইক গত ২০ বছর ধরে তার প্রিয় বন্ধু চার্লির সাথে রোজ বাসে যাতায়াত করত। চার্লি মারা যাওয়ার পর মাইক পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াতো আর বলতো সে চার্লির জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। মাইকের ডিমেনশিয়া এতটাই বেড়ে যায় যে প্লেনটাকে ম্যানারে রেখে একটা নকল বাস স্ট্যান্ড তৈরি করে দেয়। মাইক এখন সেই নকল বাস স্ট্যান্ডেই সারাদিন চুপ করে বসে থাকে। এটা দেখে ক্লিয়ার ইমোশনাল হয়ে পড়ে এবং ব্লেন তাকে কথা দেয় সে স্যামের খুব ভালো করে যত্ন নেবে। এইদিকে হসপিটাল থেকে পালিয়ে আর্ট সোজা মরুভূমির সেই ম্যাজিক্যাল গুহায় ঢোকে, কিন্তু সেইখানে গিয়ে সে হতাশ হয়ে পড়ে, কারণ গাছটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে অ্যানালিস। সে আর্টকে ফলো করে এখানে এসছে। অ্যানালিস তাকে এই বাড়ির জায়গার ব্যাপারে বলতে শুরু করে। সে জানায় 1868 সালে এইটা একটা কয়লার খনি ছিল। 1910 সালে এখানে তামা পাওয়ার পর জায়গাটার ভাগ্য বদলে যায়, কিন্তু 1945 সালের মধ্যে তামা শেষ হয়ে গেলে 1949 সালে এই খনি বিক্রি করে দেওয়া হয়। নতুন মালিকরা প্রথমে পেন্সিল দিয়ে কন্ট্রাক্ট সই করেছিল, কারণ কারোর কাছে তখন পেন ছিল না। পরের দিন সে পেন্সিলের দাগের উপর পেন বুলিয়ে কন্ট্রাক্ট অফিসিয়াল করে 1949 সালে আমি আর আমার স্বামী ব্লেন এই খনি কিনেছিলাম। এই কথা শুনে আর্ট অবাক হয়ে যায়। অ্যানালিস এত পুরনো আর সূক্ষ্ম ডিটেলস কিভাবে জানে? তাহলে ব্লেন আর অ্যানালিস গত 75 বছর ধরে কিভাবে একই রকমের ইয়ং আছে? কথা বলতে বলতে অ্যানালিসের চোখ দুটোর কালার চেঞ্জ হয়ে চলতে থাকে এবং সে আর্টকে ধরে জিজ্ঞেস করে তার যৌবন ফিরে পাওয়ার রহস্য। অ্যানালিসের কথায় বোঝা যায় তাদের যৌবন ধরে রাখার পদ্ধতিটা এখন আর আগের মতো কাজ করছে না, তাই তার নতুন কোনো পদ্ধতি জানা দরকার। আর্ট ভয় পেয়ে বলে দেয় সে এই গাছের একটা পিচ ফল খেয়েছিল আর এখন তার কাছে শুধুমাত্র বীজটা আছে। অ্যানালিস তখন পাগলের মতো বীজটা ছিনিয়ে গিলে ফেলে, কিন্তু পরক্ষণে সে যন্ত্রণায় কুঁকড়ে তার মুখ দিয়ে কালো বমি বেরোতে শুরু করে। অর্থাৎ বীজটা তার শরীরে উল্টো রিয়্যাক্ট করেছে এবং তার চেহারাটা এক ভয়ঙ্কর ডাইনির মতন হয়ে যায়। আর বুঝতে পারে অ্যানালিস তাকে জ্যান্ত ছাড়বে না, তাই সে দৌড়াতে শুরু করে আর অ্যানালিস ওর পিছু নিল। আর্ট দৌড়াতে দৌড়াতে একটা টানেলের ভিতরে ঢুকলেও অ্যানালিস তাকে ধরে ফেলে। সে আর্টকে মেরে ফেলতো। ঠিক তখনই এসে টানেল দিয়ে স্যাম, ওয়ালি আর জুডি এসে পৌঁছায়। জুডি আর্টের চিৎকার দূর থেকে শুনে ভালো করেই চিনতে পারে। সে অ্যানালিসকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু অ্যানালিস গুলি খেয়েও বিশেষ কোনো রিয়্যাক্ট না করে সেইখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হ্যাঙ্ক রেনেকে তার গাড়ির ডিকিতে বন্দি করেছে, যেখানে আগে থেকেই পেজ বন্দি ছিল। তারা একে অপরের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু হ্যাঙ্ক গাড়িটা একটা পাহাড়ের ধারে নিয়ে যায়।
তার প্ল্যান হলো এদের দুজনকে গাড়ির ভিতরে অজ্ঞান করে গাড়িটা পাহাড় থেকে ফেলে দেওয়া। সে সাইলেন্সারের ধোঁয়া ডিকির ভিতরে ঢুকিয়ে দিলে দুজন অজ্ঞান হয়ে যায়। হ্যাঙ্ক রেনেকে গাড়ির সিটে বসিয়ে তার ফুসফুস থেকে ধোঁয়া বের করার চেষ্টা করে, কারণ অটপসিতে ধোঁয়া পেলে পুলিশ খুনের সন্দেহ করতে পারে। কিন্তু এই সুযোগে রেনের জ্ঞান ফেরে আসে, হ্যাঙ্কের টেজার গান দিয়ে হ্যাঙ্ককে প্রতিহত করে। ধস্তাধস্তির পর রেনে হ্যাঙ্ককে ফেলে গাড়িটা স্টার্ট করে দিলে পেজ ডিকি থেকে বেরিয়ে আসার সাথে হ্যাঙ্ক সমেত গাড়িটা পাহাড়ের নিচে পড়ে যায়। এরপর দুজন ভাগ্যকে শুক্রিয়া জানিয়ে মরুভূমি দিয়ে হাঁটা লাগায়। ঠিক তখনই আটের গাড়ি আসতে দেখতে পেলে তারাও সেই গাড়িতে উঠে বসে এবং সবাই মিলে বরজের বাইরে একটা হোটেলে যায়, যেখানে তারা সবাই তাদের কালেক্টের তথ্যগুলো ব্যবহার করে পুরো রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করে। পেজ জানায় সে আন্ডারগ্রাউন্ডে অনেকগুলো অদ্ভুত প্রাণীকে বন্দি অবস্থায় দেখেছে। তার আলোচনা করার পর অন্তত একটা জিনিস বুঝতে পারে, এই প্রাণীদের রক্তের মধ্যে অ্যান্টি এজিং বা যৌবন ধরে রাখার ক্ষমতা রয়েছে। ব্লেন ও তার দল বলে এই প্রাণীদের রক্ত পান করে এত বছর ধরে ইয়ং আছে, কিন্তু প্রাণীরা এই রক্ত তখনই তৈরি করতে পারে যখন তারা বয়স্ক মানুষদের সিএসএফ পান করে। তার মানে বারোজের এই বয়স্ক মানুষগুলো আসলে এই প্রাণীদের খাবার, এবং আর যে পিটফল খেয়েছিল হয়তো সেটাও এই প্রাণীদের রক্ত দিয়েই তৈরি হয়েছিল। পেজ মনে করিয়ে দেয় সে হ্যাঙ্ককে একটা গোল্ডেন ফ্লুইড খেতে দেখেছিল। স্যাম তখন অবাক হয়ে বলে, কিন্তু এই প্রাণীদের রক্ত তো নীল, অর্থাৎ এই নীল রক্ত থেকে ওই গোল্ডেন ফ্লুইড তৈরির মাঝে আরও একটা প্রক্রিয়া আছে যেটা তারা এখনো জানে না। তাই সবাই ঠিক করে তারা আর বরোজে ফিরবে না, কিন্তু ওয়ার্ল্ডের ক্যান্সারের ওষুধের জন্য তাদের বরোজে যাওয়াটা খুবই দরকার। তাই পেজ দায়িত্ব নিল ওষুধ নিয়ে আসার, কারণ হ্যাঙ্ক ছাড়া আর কেউ জানে না যে পেজ তাদের সাথে আছে। সে একা বরোজের দিকে রওনা দেয়। এদিকে আমরা দেখি হ্যাঙ্ক পাহাড় থেকে পড়ে গিয়েও মরেনি, তবে তার সারা শরীর বিভৎসভাবে পুড়ে গেছে। এরপর অ্যানালিস্ট তার বাড়িতে ফেরে। ব্লেন তার এইরকম করুণ অবস্থা দেখে তাকে দ্রুত একটা বাথটাবের ভিতরে শুয়ে দেয়, যা ওই গোল্ডেন ফ্লুইডে ভর্তি। ব্লেন প্রতিজ্ঞা করে যারা অ্যানালিজের এই অবস্থা করেছে সে তাদের কাউকেই ছাড়বে না। অন্যদিকে হোটেলে আর্ট শেষমেশ জুডির মুখোমুখি হলে জানায় সে আলমারিতে জ্যাকের শার্ট দেখেছে, আর সে জানে জুডি জ্যাককে ভালোবাসত। আর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে এরপর সে নিজের রাস্তায় যাবে এবং কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই সময় হোটেলের বাইরে কয়েকটা গাড়ি এসে থামলে ভিতর থেকে বেরিয়ে আসে স্বয়ং ব্লেন শ। ব্লেন কোনোভাবে তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে, আর এই রহস্যের সাথে শেষ হয় 5th এপিসোড। ব্লেনের পাতা ফাঁদে এইবার বন্দি স্যাম, জুডি, আর্ট এবং রেনে। তাদের সবাইকে ধরে আনা হয়েছে ম্যানারে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওয়ালি বন্দি নয়, কারণ বাঁচার অদম্য ইচ্ছায় ওয়ালি ব্লেনের সাথে হাত মিলিয়েছে। ব্লেন বাকি বন্দীদের সামনে একটা চুক্তি রাখলো, 3টে শর্ত মানলে তারা নিজেদের ঘরে স্বাভাবিক জীবন কাটাতে পারবে। প্রথমত, এই প্রাণী খোঁজার খেলা চিরতরে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, তারা যা জেনেছে সেই ব্যাপারে বাইরের কাউকে বলা চলবে না। আর তৃতীয়ত, তাদের কড়া নজরদারিতে রাখা হবে, তারা বরোজ ছেড়ে কোথাও যেতে পারবে না। বিনিময়ে ব্লেন তাদের বাড়ির ওভেনের সুড়ঙ্গগুলো বন্ধ করে দেবে, যাতে রাতের অন্ধকারে কোনো প্রাণী তাদের ক্ষতি না করতে পারে। আর তারা যদি এই শর্ত না মানে তাহলে তাদের ম্যানারে আটকে রেখে তিলে তিলে শেষ করে দেওয়া হবে। স্যাম ব্লেনের মুখের উপরে প্রস্তাব নাকচ করে দেয়, কিন্তু ওয়ালি আগেই ব্লেনের কাছে মাথা নত করেছেন, কারণ সে এখন ব্লেনের টিমের ডাক্তার। শর্ত না মানায় স্যাম, আর্ট এবং জুডিকে তাদের নিজের বাড়িতে নজরদারি করে আটকে রাখা হলো। এমনকি পালানোর পথ চিরতরে বন্ধ করতে তাদের পায়ে পরিয়ে দেওয়া হয় একটা ট্র্যাকিং ডিভাইস। তবে পেজ এখনো সুরক্ষিত, কারণ ব্লেনের দল টেরই পায়নি যে পেজ এদের সাথে যুক্ত আছে। পরের দিন ওয়ালি তার নতুন চাকরিতে যোগ দিতে অফিসে আসলো। সেইখানে গিয়ে সে দেখতে পায় সেই রেসিডেন্ট ডাক্তারকে, যে কিছুদিন আগে ওয়ালিকে বলেছিল তার প্রস্টেট ক্যান্সারের কোনো চিকিৎসা নেই। কিন্তু আজ ওয়ালি বুঝতে পেরেছে এই ডাক্তারের কাছেও সেই গোল্ডেন ফ্লুইড আছে, এবং সে নিজে খেয়ে বহুকাল দিব্যি বেঁচে। ব্লেন আর অ্যানালিস ওয়ালির দিকে গোল্ডেন ফ্লুইড এগিয়ে দেয়। ওয়ালির সামনে এখন এক ভয়ঙ্কর অপশন। একদিকে এই তরল খেলে তার ক্যান্সার সম্পূর্ণ সেরে যাবে, আর অন্যদিকে সে জানে এরা কতটা অমানবিক। তবু এক বুক অপরাধ বোধ নিয়ে ওয়ালি হার মানল। সে তরলটা পান করে এবং মুহূর্তের মধ্যে তার শরীর এক নতুন জীবন শক্তিতে ভরে ওঠে। কিন্তু ব্লেন কি তাকে জাস্ট এমনি বাঁচালো? না, আসলে তা নয়। ব্লেন চায় ওয়ালি তার একজন বিশেষ রোগীকে সুস্থ করে তুলুক, যে বিগত কিছুদিন ধরে ভীষণ অসুস্থ। ব্লেনরা তাকে মাদার বলে ডাকে। এদিকে নিজের ঘরে বন্দি স্যাম তার পুরনো সিআরটি টিভিগুলো নিয়ে কাজ করছিল। একটা টিভি অদ্ভুতভাবে অন হয়ে যায় এবং পর্দার ওপার থেকে ভেসে ওঠে তার মৃত স্ত্রী লিলির মুখ। লিলি যেন কাতর স্বরে তাকে বাঁচাতে বলছে। তখনই চোখের পলকে ঘরের প্রতিটা টিভিতে ভেসে ওঠে লিলির মুখ। এক অজানা মানসিক আতঙ্কে স্যামের রক্ত হিম হয়ে আসলো। তখনই সে ঘর থেকে বেরিয়ে আসলে আর্টের সাথে দেখা হয়। স্যামের মনে হতে থাকে শোক আর ট্রমা তাকে সত্যি পাগল করে দিচ্ছে। তার মানসিক ভারসাম্য হয়তো সত্যি নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে তাকে এখন যে কোনো মুহূর্তেই পালাতে হবে। কিন্তু বরোজের চারিদিকে কড়া পাহারা, শুধু মরুভূমির দিকে রাস্তাটায় কোনো পাহারা নেই, কারণ 20 মাইল বিস্তৃত এই জ্বলন্ত বালির প্রান্তর হেঁটে যাওয়া কোনো বৃদ্ধ মানুষের পক্ষে অন্তত সম্ভব নয়। কিন্তু স্যাম মরিয়া। এই ম্যানারে তিলে তিলে মরার থেকে মরুভূমিতে মরে যাওয়া তার কাছে অনেক শান্তির। তাই সে তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কাজে লাগিয়ে ফ্রিকোয়েন্সি জ্যামারের সাহায্যে পায়ের জিওট্যাগটা কেটে ফেলে। তারপর নিজের জীবনের মায়া ত্যাগ করে সে অনন্ত মরুভূমির দিকে পা বাড়ায়। অন্যদিকে রেনের কাছে গোপনে দেখা করতে আসে পেজ। সে জানায় আর কদিন পরেই বারোজে 75তম অ্যানিভার্সারি সেলিব্রেশন। বাইরে থেকে প্রচুর অতিথি আসবে, আর সেই দিন এখানকার সিকিউরিটি ভীষণ ব্যস্ত থাকবে। পালানোর জন্য এটাই হবে তাদের সেরা সুযোগ। পেজ রেনেকে একটা ওয়াকি টকি দিয়ে যায়, যাতে তারা গোপনে যোগাযোগ রাখতে পারে। ওই রাতেই ওয়ালি তার ডিউটি শেষ করে রেনের সাথে দেখা করতে আসে। সে রেনেকে শোনায় বারোজের এক ভয়ঙ্কর অতীত। 1949 সালে মার্কাস শ নামের এক লোকাল শ্রমিক মাটির নিচে একটা অদ্ভুত ডিম খুঁজে পেয়েছিল। কয়েকদিন পর সে ডিম ফুটে বেরিয়ে আসে এক আজব প্রাণী, যাকে এরা মাদার বলে। এই মাদারের রক্ত পান করলে মানুষের বয়স বাড়ে না, কোনো রোগ হয় না, এমনকি ক্ষতস্থান নিমেষে সেরে যায়। এক কথায় মানুষ হয়ে ওঠে অমর।
সব থেকে বড় কথা, এই মার্কাস শ আর অন্য কেউ নয়, স্বয়ং ব্লেন, যে প্রজন্ম থেকে প্রজন্ম নিজের পরিচয় বদলে বেঁচে আছে। ব্লেনকে বেঁচে থাকতে গেলে মাদারের রক্ত চাই, আর মাদার বেঁচে থাকে মানুষের ব্রেন ফ্লুইড বা মস্তিষ্কের রস সিএসএফ খেয়ে। এই মাদার জন্ম দিয়েছে ওই প্রাণীগুলোর। তাই ব্লেন বুদ্ধি খাটিয়ে বারোস তৈরি করেছে শুধুমাত্র বয়স্ক মানুষদের ব্রেন ফ্লুইড সাপ্লাই দেওয়ার জন্য। সুরঙ্গতি প্রাণীরা বয়স্কদের সিএসএফ চুরি করে মাদারকে খাওয়ায়, আর ব্লেন মাদারের শরীর থেকে ওই গোল্ডেন ফ্লুইড বের করে নেয়। কিন্তু এখন মাদার ভীষণ অসুস্থ। ওয়ালি প্রচন্ড রেগে বলল, ব্লেনদের কাছে যৌবনের এমন এক ওষুধ আছে যা দিয়ে পুরো পৃথিবীর ক্যান্সার সহ বিভিন্ন মারণ রোগ সারিয়ে দেওয়া যায়, কিন্তু এই স্বার্থপর মানুষগুলো নিজেদের অমরত্বের লোভে তা লুকিয়ে রেখেছে। অন্যদিকে আর্ট আর জুডির মধ্যে আবার অশান্তি শুরু হয়েছে। জুডি যাকে ভালোবাসতো এইটা জানার পর আর্ট এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু জুডি তাকে বোঝায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও তারা একটা পরিবার, আর পরিবার সবসময় একসাথেই থাকে। ঠিক সেই সময় রেনি একটা বাটি ফেরত দেওয়ার অছিলায় জুডিকে মাঝরাতে জ্যাকের ফাঁকা বাড়িতে দেখা করতে বলে, কারণ জ্যাকের বাড়িতে কোনো সিসিটিভি নেই, তাই ব্লেনের নজরদারির ভয় নেই। সময় মতো সেখানে রেনে, জুডি আর পেজ এক হলে রেনে মাদারের ভয়াবহ গল্পটা সবাইকে জানায়। এরপর সে তার আসল প্ল্যানটা সামনে আনে যে তারা কেউ পালাবে না, বরং অ্যানিভার্সারির দিন তারা মাদারকে শেষ করে দেবে, কারণ মাদার মরলেই ব্লেন ও তার দলবল নিমেষে বুড়ো হয়ে মারা যাবে। অন্যদিকে স্যাম নিজের অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সারা রাত হেঁটে 20 মাইলের মরুভূমি পার করে ফেলে। এক প্রকার মৃতপ্রায় অবস্থায় সে একটা রেস্তোরাঁয় পৌঁছয় এবং তার মেয়ে ক্লেয়ারকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। স্যাম থেকে মনস্টার ও বারুসের কথা বললে ক্লেয়ারের মনে হয় বাবার ডিমেনশিয়া এবার সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই ক্লেয়ার বাবাকে নিতে আসে ঠিকই। কিন্তু ক্লান্ত স্যাম গাড়িতে ঘুমিয়ে পড়লে ক্লেয়ার তাকে বাড়িতে না নিয়ে গিয়ে সোজা বারুসের ম্যানারে নিয়ে আসে। চোখ খুলতেই স্যাম দেখে সে আবার সেই নরকের সামনে দাঁড়িয়ে, তার নিজের মেয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু স্যাম ক্লেয়ারের উপর বিন্দু মাত্র রাগ করে না। এক বুক শূন্যতা আর একাকিত্ব নিয়ে সে তার মেয়েকে নীরবে ক্ষমা করে দেয় এবং ব্লেনের লোকেরা স্যামকে বন্দি করে ম্যানারে নিয়ে যায়। স্যামের জীবন এখন মাত্র কয়েকদিনের অপেক্ষায়। ম্যানারের বাইরে স্যামের বাড়ির কাছে দাঁড়িয়ে ক্লেয়ার অনুশোচনায় কাঁদতে থাকে। তখনই আর্ট পাশ দিয়ে যাওয়ার সময় ক্লেয়ার আর নীলের কথা শুনে বুঝতে পারে যে স্যাম ধরা পড়ে গেছে। আর্ট কোনো কথা না বাড়িয়ে সোজা জুডির কাছে যায়। সে বলে, আমাদের সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু স্যামকে তো বাঁচাতে হবে। তাই জুডি তার সাথে হাত মেলায়। এরই সাথে আমরা ওয়ালিকে দেখি মাদারের ঘরে প্রবেশ করতে। সেখানে অনেকগুলো টিউব দিয়ে ব্রেন ফ্লুইড এসে মাদারের শরীরে ঢুকছে, আর অন্যদিকে তার শরীর থেকে গোল্ডেন ফ্লুইড বের করে নেওয়া হচ্ছে। মাদারের চেহারাটা বড়ই অদ্ভুত। সে যেন আধা মনস্টার আধা মানুষ, তবে সে দুর্বল, অসুস্থ। মাদার ধীরে ধীরে একটা হাত ওয়ালির দিকে বাড়িয়ে দেয়, যেন সে ওয়ালির কাছে মুক্তির ভিক্ষে চাইছে। ওয়ালির চোখেও এক গভীর বিষাদ। আর এই ইমোশনাল দৃশ্যের সাথে শেষ হয় 6th এপিসোড। বারোসের 75তম অ্যানিভার্সারির প্রস্তুতি তখন তুঙ্গে। তবে অ্যানালিস খেয়াল করে তার শরীরে লাগা পুরনো বুলেটের ক্ষত এখনো সারেনি, অথচ মাদারের রক্ত পান করলে এই ক্ষত সেকেন্ডের মধ্যে সেরে যাওয়ার কথা। এর মানে পরিষ্কার, মাদার যত দিন ধরে অসুস্থ ততদিন ধরে তার রক্তের হিলিং ফ্যাক্টর ক্রমশ কমে যাচ্ছে। ব্লেন তাকে সান্ত্বনা দেয় যে নতুন ডাক্তার ওয়ালি খুব শিগগিরই মাদারকে সারিয়ে তুলবে। অন্যদিকে ম্যানারের 4 দেওয়ালের মাঝে আটকে আছে স্যাম। সেখানকার স্টাফ টবি এসে তাকে ব্যঙ্গ করে বলে, নিজের মেয়ে তোমায় এখানে বন্দি করে রাখার কাগজে সই করেছে। টবি এটাও জানায় যে স্যাম যখন ওষুধের নেশায় ঘোরের মধ্যে থাকে তখন ওই প্রাণীরা এসে নিশ্চিন্তে তার ব্রেন ফ্লুইড খেয়ে যায়। স্যাম বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর নরকে আটকে গেছে, যেখান থেকে তার পালানোর পথ বলতে গেলে নেই। কিন্তু বাইরে তখন স্যামকে বাঁচানোর এক মরিয়া প্ল্যান তৈরি করেছে রেনে, পেজ, জুডি আর আর্ট। এদিকে ওয়ালির সাথে আরেকজন ডাক্তার মাদারকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছে। তাদের কথায় একটা চমকে দেওয়ার মতো সত্যি সামনে আসে। মাদার নাকি আগে মানুষের মতো দেখতে ছিল না, কিন্তু বছরের পর বছর মানুষের ব্রেন ফ্লুইড খেয়ে তার অবয়ব ক্রমশ মানুষের মতোই হয়ে গেছে। এবং ব্লেন, অ্যানালিস ও তার টিম মাদারের গোল্ডেন ফ্লুইডের সেবনে উল্টে তারা এই ভিনগ্রহী প্রাণীদের মতোই হচ্ছে। ওয়ালি প্রস্তাব দেয় যে কিছুদিনের জন্য মাদারের শরীর থেকে রক্ত নেওয়া বন্ধ রাখলে হয়তো সে নিজে থেকেই সেরে উঠবে। কিন্তু অন্য ডাক্তার পরিষ্কার জানিয়ে দেয় যে রক্ত নেওয়া বন্ধ করলে ব্লেন এবং তারা কেউ বাঁচবে না। অর্থাৎ এরা একটা অদ্ভুত লুপের মধ্যে ফেঁসে গেছে। হঠাৎ ওয়ালির মাথায় একটা বুদ্ধি আসে। সে মাদারের রক্ত পরীক্ষা করে দেখে যে মাদারের রক্তে যখন ওর বাচ্চাদের রক্ত মেশানো হয় তখন মাদারের ডিগ্রেড হয়ে যাওয়া সেলগুলো আবার তরতাজা হয়ে ওঠে। তার মানে মাদারকে বাঁচাতে গেলে তার রক্তের সাথে সন্তানদের রক্ত ট্রান্সফিউশন করতে হবে। ব্লেন এই কথা শোনার সাথেই আজকে ট্রান্সফিউশন শুরু করার নির্দেশ দেয়, কিন্তু অন্য ডাক্তার রাজি হয় না, কারণ আরো কয়েকটা টেস্ট না করে এই ঝুঁকি নিলে মাদার মারা যেতে পারে। তবে ব্লেন বেশি কথা না বাড়িয়ে সোজা ওই ডাক্তারকে শেষ করে ওয়ালিকে বলে, আজ থেকে তুমি এইখানকার হেড ডাক্তার, যা করার তাড়াতাড়ি করো। ব্লেন এটাও মনে করিয়ে দেয় যে মাদারের জন্যই অ্যানালিসের পোলিও সেরেছিল এবং তারা আজ অসুস্থ, তাই সে কোনোভাবেই অ্যানালিসকে অসুস্থ দেখতে চায় না। অন্যদিকে স্যামের মেয়ে ক্লেয়ার বাবার খোঁজে বারুসের বাড়িতে পৌঁছায়, যেখানে স্যাম অনেকগুলো সিআরটি টিভি জমিয়ে রেখেছিল। তখনই ম্যানেজার কেলিক সেখানে আসে চেক করতে যে বাড়িটা ফাঁকা হয়েছে কিনা। তখনই ক্লেয়ার টিভিগুলো চেক করতে গিয়ে অ্যাম্প্লিফায়ার ঠিক করে সবগুলো টিভি একসাথে অন করতে কেলিক শূন্যে ভাসছে এবং তার শরীরটা ভয়ঙ্করভাবে গ্লিচ করছে। ক্লেয়ার সাথে সাথে টিভিগুলো বন্ধ করে দিলে কেলিক ধাতস্থ হয়ে কাল আসবে জানিয়ে কোনো মতো সেখান থেকে পালিয়ে যায়। তবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্লেয়ারের আর বুঝতে বাকি থাকে না যে তার বাবা কোনোভাবেই পাগল নয়। ম্যানারের ভেতরে তখন 75তম অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে। স্যামের সাথে সেখানে পরিচয় হয় এক বয়স্ক মহিলার, যে জানায় এডওয়ার্ড এই ম্যানার থেকে বারবার পালাতে পারত,
কারণ এখানকার একজন তাকে একটা গোপন রাস্তার খোঁজ দিয়েছিল। সেই মানুষটাকে সবাই ডাচেস বলে ডাকে, কিন্তু সমস্যা হলো ডাচেসের শর্ট টার্ম মেমোরি লস আছে। সে একটা ঘোরের মধ্যে সব সময় চুপ করে থাকে। তবে ওকে কথা বলাতে গেলে একটা সিগারেট দিতে হবে, কারণ সিগারেট তার পুরনো স্মৃতি ট্রিগার করে, এবং এই সিগারেট আছে টবির রুমে। তাই স্যাম বুদ্ধি খাটিয়ে অনুষ্ঠানে গান গেয়ে বয়স্ক মানুষগুলোকে উৎসাহিত করার সাথে সেখানকার স্টাফদের ব্যস্ত করে দেয়, আর সেই সুযোগে টবির অফিস থেকে একটা সিগারেট চুরি করে নেয়। কিন্তু তখনই টবি তাকে আটকাতে এলে স্যাম তাকে অজ্ঞান করে দেয়। এদিকে পেজ, আর্ট আর রেনে ম্যানারে ঢোকার প্ল্যান সাজিয়েছে, আর বাইরে থেকে পেশেন্ট সেজে দৌড়ে এসে ম্যানারদের গার্ডের মনোযোগ ঘোরানোর চেষ্টা করে। আর সেই ফাঁকে পেজ কন্ট্রোল রুমের দখল নিয়ে দরজাগুলো খুলে দিলে রেনি আর জুডি ম্যানারের ভেতরে ঢুকে স্যামকে খুঁজতে শুরু করে। ততক্ষণে স্যাম সোজা ডাচেসের কাছে গিয়ে তার হাতে সিগারেটটা ধরিয়ে দেয়। সিগারেট হাতে পেতেই ডাচেস অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। এই ডাচেস হলো একজন ওরাকেল, যে সরাসরি মাদারের সাথে টেলিপ্যাথির মাধ্যমে কানেক্টেড। ডাচেস বলে স্যাম আজ পর্যন্ত তার স্ত্রী লিলির যতগুলো ভিশন দেখেছে তার কোনোটাই স্যামের মানসিক অসুস্থতা নয়, ওই সবগুলো ভিশন মাদারের ক্রিয়েট করা। মাদার এক একজনের কাছে তাদের সব থেকে কাছের মানুষের রূপ ধরে দেখা দেয়। অর্থাৎ লিলি যখন স্যামের কাছে সাহায্য চাইতো সেইটা আসলে মাদার ছিল। লিলির পাজলের টুকরো দিয়ে মাদার স্যামকে টানেলের রাস্তা দেখিয়েছিল, আর মৃত প্রাণীটার কাছে বসে লিলি যখন কাঁদছিল সেটাও ছিল আসলে মাদার, যে তার সন্তানের মৃত্যুতে কষ্ট পাচ্ছিল। মাদারের কাছে সময়ের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। সে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একই সাথে দেখতে পায়, কিন্তু সে ব্লেনের কাছে বন্দী, আর ডাচেসও নিজের মনের কারাগারে বন্দী রয়েছে। আর এমনিতেও ডাচেস ফিজিক্যালি এতটা স্ট্রং নয় যে মাদারকে সাহায্য করবে, তাই মাদার স্যামকেই বেছে নিয়েছে। কিন্তু কেন শুধুমাত্র স্যামকেই বাঁচলো মাদার? কারণ স্যাম এখনো তার মৃত স্ত্রী লিলির ভালোবাসা মেমোরিতে আটকে আছে। তার এক পা বর্তমানে তো আরেক পা আসে অতীতের ট্রমাতে স্থির। স্যামের এই মানসিক অবস্থায় থেকে মাদারের সাথে কানেক্ট করার যোগ্য করে তুলেছে। স্যাম ডাচেসকে জিজ্ঞেস করে সে এখান থেকে পালাবে কি করে। তখন ডাচেস বলে 5টা 15 বাসটা ধরো। স্যাম প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু পরক্ষণে তার মাইকের কথা মনে পড়ে যায় যে রোজ একটা নকল বাস স্ট্যান্ডে বসে তার বন্ধুর জন্য অপেক্ষা করে। তাই স্যাম সোজা মাইকের কাছে গিয়ে বসলে খেয়াল করে ঠিক 5:15 ম্যানারের একটা ইমার্জেন্সি এক্সিট দরজা খুলে একজন স্টাফ ভিতরে ঢোকে, যেটা কয়েক সেকেন্ডের জন্য ওপেন থাকে। তাই দরজাটা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে স্যাম এক ঝটকায় সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তবে রেনে আর জুডি সেটা দেখলেও তারা বেরোতে পারে না, তাই তারা একটা স্টাফের কি কার্ড চুরি করে অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে ক্লেয়ার তার বাবাকে খুঁজতে ম্যানারে এসছে, তবে কন্ট্রোল রুমে থাকা পেজ তাকে চিনতে না পেরে বোকা বানানোর চেষ্টা করে। ঠিক এই সময় মাদারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর প্রভাব সাথে সাথে পড়ল স্যাম আর ডাচেসের উপর। ঠিক তখনই টবি সামনে এসে দাঁড়ায়। টবি স্যামকে আক্রমণ করতেই যাবে, এমন সময় রেনে আর জুডি পিছন থেকে এসে টবিকে আঘাত করে স্যামকে বাঁচিয়ে নেয়। ম্যানার তখন পুরোপুরি অটলক হয়ে গেছে, সাথে ওদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পেজ আর ক্লেয়ার বুঝতে পারে তারা একই দলের, তাই ক্লেয়ারের সহযোগিতায় কাঁচ ভাঙতে কোনো ক্রমে সক্ষম হয়। একদম সঠিক সময় তখনই আর্ট গাড়ি নিয়ে ম্যানারের বাইরে হাজির হলে পেজ আর ক্লেয়ার আর অন্যদিক দিয়ে রেনে, জুডি আর স্যাম দৌড়ে আসে। সবাই মিলে আর্টের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে ওয়ার্ল্ডের ভিতরে শেষমেশ মানবতা জেগে ওঠে। সে ব্লেনকে ফাঁকি দিয়ে অসুস্থ মাদারকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এই প্রবল উত্তেজনা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই শেষ হয় 7th এপিসোড। ভ্যানের ভিতরে বসে উত্তেজিত ক্লেয়ারকে স্যাম এখানকার পুরো ঘটনার আদ্যপান্ত জানালে তারা ঠিক করে মাদারকে মারবে। কিন্তু তখনই স্যাম একটা অদ্ভুত কথা বলল, আমাদের মাদারকে স্বীকার করলে চলবে না, বরং তাকে বাঁচাতে হবে। রেনে তো এটা শুনে অবাক, কারণ তাদের প্ল্যান ছিল মাদারকে শেষ করে ব্লেনের রাজত্বের পতন ঘটানো। তখন স্যাম শান্ত গলায় জানায় মাদার টেলিপ্যাথির মাধ্যমে তার সাথে যোগাযোগ করছে এবং তাদের আগের প্ল্যান পাল্টাতে হবে। ঠিক তখনই রেনের কাছে ওয়ালির ফোন আসে। ওয়ালি জানায় সে মাদারকে ফেসিলিটি থেকে চুরি করে পালিয়েছে। তাই রেনে তাকে কমিউনিটি সেন্টারে আসতে বলে, কারণ 75তম অ্যানিভার্সারির কারণে আজ ওটা পুরোপুরি বন্ধ থাকবে। অন্যদিকে ব্লেন আর অ্যানালিস আন্ডারগ্রাউন্ড ল্যাবে এসে দেখে মাদার সেখানে নেই। ফলে রাগে উন্মত্ত অ্যানালিস সজোরে ব্লেনের গালে থাপ্পড় মারতে থাকে, কিন্তু ব্লেন এর কোনো প্রতিবাদ করে না, বরং শান্ত গলায় কথা দেয় সে যে কোনো মূল্যে মাদারকে ফিরিয়ে আনবে। তাই সবার আগে সে বারোসের সমস্ত এক্সিট গেট সিল করে দেয়। ব্লেন আর যাই হোক অ্যানালিসকে সত্যি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তার এই অমরত্বের লোভ আসলে এই ভালোবাসারই এক বিকৃত রূপ। এরপর ব্লেন 75তম অ্যানিভার্সারির অনুষ্ঠানে ভাষণ দিতে ওঠে। তার কথার প্রতিটা নিঃশ্বাসে লুকিয়েছিল অ্যানালিসের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। সে বলে সময় হলো একটা চোরের মতো, যে আমাদের যৌবন কেড়ে নেয় আর শেষে আমরা মাটিতে মিশে যাই। কিন্তু এই বারোস এমন একটা দুর্গ যেখানে সময় থেমে গেছে। উপস্থিত দর্শকরা ভাবে ব্লেন হয়তো তাদের শান্তিময় বার্ধক্যের কথা বলছে, কিন্তু ব্লেন আসলে নিজের আত্মার দলের কথাই বলছিল, যারা সত্যি সময়কে হারিয়ে অমরত্ব ছিনিয়ে নিয়েছে। এদিকে ওয়ালি মাদারকে একটা হুইল চেয়ারে বসিয়ে মাথায় টুপি পরিয়ে লুকিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে আসে, কিন্তু পথে একজন সিকিউরিটি গার্ড তাদের দেখে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে ব্লেনকে খবরটা পাঠিয়ে দেয়। কমিউনিটি সেন্টারে মাদার পৌঁছানোর ঠিক আগে স্যাম বুঝতে পারে যে মাদার এসে গেছে। ওয়ালির সাথে সেখানে সবার দেখা হলে শুরু হলো এক তীব্র নৈতিক দ্বন্দ্ব। ওয়ালি চায় মাদারের রক্ত ব্যবহার করে বিভিন্ন মারণ রোগ থেকে পৃথিবীকে চিরতরে মুক্ত করতে, কিন্তু রেনে এবং বাকিরা তীব্র প্রতিবাদ করে। তারা বোঝায় ওয়ালি যদি মাদারের রক্ত ব্যবহার করে তবে তারও ব্লেনের মধ্যে তফাৎটা কোথায়। ওদিকে ব্লেন মাদারকে নিজের জন্য ব্যবহার করছে আর ওয়ালি করবে পৃথিবীর জন্য। কিন্তু মানুষ তো স্বভাবতই লোভী, তারা শেষ পর্যন্ত এই ক্ষমতার অপব্যবহারই করবে। এই কথাগুলো ওয়ালির বুকে তীরের মতো এসে লাগে। ফলে সে এক পর্যায়ে কেঁদে ওঠে, কারণ সে শুধুমাত্র নিজের ক্যান্সারটা সারিয়ে পৃথিবীর প্রত্যেকটা কাছের ও ভালোবাসার মানুষকে বাঁচাতে চেয়েছিল। তখন সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলে জন্ম নিলে মৃত্যু তো হবেই,
এটাই তো প্রকৃতির নিয়ম, এর সাথে লড়াই করা বৃথা। কারণ মৃত্যু আছে বলে জীবনের এত মূল্য। যদি জীবন ফুরিয়ে যাওয়ার ভয় না থাকতো তবে প্রতিটা মুহূর্তকে ভালোবাসার বা উদযাপন করার মতো কোনো তাগিদ থাকতো না। এর মাঝে মাদার স্যামের সাথে মেন্টালি কানেক্ট হয়ে তাকে ভিশনের মাধ্যমে বোঝায় তাদের মরুভূমির সেই জাদুকরী গুহা যেখানে পিচ ফলের গাছটা আছে সেইখানে যেতে হবে, কারণ ওইখানেই মাদারের জন্ম হয়েছিল। মাদারের সন্তানরা ওই গাছটাকে কোয়ার্টজ পাথর দিয়ে সাজিয়ে রেখেছিল, কারণ মাদার নিজেও আর এই বন্দি জীবন নিয়ে বেঁচে থাকতে চায় না। সে চেয়েছিল তার সন্তানদের সাথে ওইখানে শেষ হয়ে যাবে। আপাতত সব গেট বন্ধ থাকায় বাইরে যাওয়ার একটাই রাস্তা, সেই ওভেনের তলার সুড়ঙ্গ। ঠিক সেই সময় তারা বুঝতে পারে কমিউনিটি সেন্টারের বাইরে ব্লেইন ও তার দলবল চলে এসেছে। জুডি এবং আর্ট সিদ্ধান্ত নেয় তারা ব্লেইনদের মনোযোগ ঘোরাবে, আর সেই ফাঁকে স্যাম, ওয়ালি, ক্লেয়ার, রেনে, পেজ আর মাদার ওভেনের ভিতর দিয়ে টানেলে নামবে। অতঃপর সেখানে নামার পর মাদার একটা নির্দিষ্ট রাস্তার দিকে আঙুল দেখালো, ফলে স্যাম বুঝতে পারে ওই রাস্তায় মাদারের বাকি সন্তানদের বন্দি করে রাখা হয়েছে। মাদার চায় মৃত্যুর আগে তার সন্তানরাও মুক্তি পাক। রেনি আর পেজ দায়িত্ব নেয় সেই সন্তানদের মুক্ত করার, আর স্যাম, ক্লেয়ার, ওয়ালি মাদারকে নিয়ে পিচ গাছের গুহার দিকে এগোতে থাকে। ওইদিকে জুডি আর আর্ট ব্লেইনের হাতে ধরা পড়ে যায়। ব্লেইন তাদের কাছে মাদারের খোঁজ চায়, কিন্তু তারা মুখ না খোলায় অ্যানালিস জুডিকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। চোখের সামনে নিজের স্ত্রীর এই যন্ত্রণা দেখে আর্ট নিজেকে ধরে রাখতে পারে না। তবুও তারা কেউ একটা শব্দ উচ্চারণ করলো না, কিন্তু ব্লেইনের লোকেরা খোলা ওভেনটার দিকে ফেলে। ব্লেইন যেহেতু নিজেই এই টানেল বানিয়েছে, তাই সে ওপর থেকে কন্ট্রোল করে টানেলের বিভিন্ন রাস্তায় লোহার গেট ফেলে দেয়। ফলে স্যামরা বাধ্য হয়ে সেই রাস্তা দিয়েই এগোয় যেটা খোলা ছিল, আর সেইটা সোজা গিয়ে মেশে স্যামের গ্যারাজে। তবে ওরা আর্টে ছাড়ে না, কারণ সময় এলে তাদের টোপ হিসেবে কাজে লাগবে। কিন্তু জুডির অবস্থা আশঙ্কাজনক, সে হয়তো 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। এদিকে পেজ আর রেনে আন্ডারগ্রাউন্ডে সেই ঘরে পৌঁছায় যেখানে প্রাণীদের আটকে রাখা হয়েছে, কিন্তু ঘরের পাহারায় রয়েছে হ্যাঙ্ক। পাহাড় থেকে পড়ে গিয়েও সে বেঁচে আছে, যদিও তার মুখটা বিভৎসভাবে পুড়ে গেছে। তবে হ্যাঙ্ক তাদের বাধা দেয় না। ব্লেইনের এই নোংরা খেলায় সে নিজেও ক্লান্ত। হ্যাঙ্ক নিঃশব্দে চাবিটা এগিয়ে দেয় খাঁচা খুলতে। অতঃপর পেজ ও রেনে প্রাণীদের খাঁচাটা খুলে দেয়। ততক্ষণে স্যামরা টানেল দিয়ে বেরোতেই দেখে ব্লেইন ও তার দলবল গ্যারাজের বাইরে অপেক্ষা করছে, এবং ব্লেইনের সাথে আহত জুডি ও আর্ট রয়েছে। ইতিমধ্যে স্যাম বুদ্ধি করে গ্যারাজে সব সিআরটি টিভিগুলো সেট করে রাখলে ওয়ালি ব্লেইনদের কথার জালে ফাঁসিয়ে গ্যারাজের দরজার ঠিক সামনে এসে দাঁড় করায়, আর তখনই শাটার তুলতে সব কটা টিভি একসাথে অন করে দেয়। মৃত্যুকে সামনে দেখে ব্লেইন শেষবারের মতো অ্যানালিসের হাত ধরে বলে সে তাকে প্রতিটা জন্মে ভালোবেসে যাবে। তখনই এক ঝটকায় অ্যানালিস যন্ত্রণায় চিৎকার করে শেষ হয়ে যায়। তবে ব্লেইনের যখন মরণ প্রায় অবস্থা, ঠিক তখনই ওভারলোড হয়ে টিভিগুলো শর্ট সার্কিট হয়ে গেলে ব্লেইন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইতিমধ্যে আর চিৎকার করে সবাইকে জুডির অবস্থা জানায়। জুডির ক্ষত এতটাই গভীর যে তার বাঁচার আর কোনো আশা নেই, এমনকি অ্যাম্বুলেন্স ডাকার মতো অবস্থা নেই, কারণ টিভির কিরণে সবার ফোন খারাপ হয়ে গেছে। আর তাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে থাকে। আর ঠিক তখনই মাদার তার দুর্বল শরীর নিয়ে এগিয়ে এসে নিজের হাতটা জুডির ক্ষতের উপর রাখতেই একটা উজ্জ্বল আলো সৃষ্টি হয়, এবং চোখের পলকে জুডির গভীর ক্ষত এমনভাবে মিলিয়ে যায় যেন সেইখানে কোনো দিনই আঘাত লাগেনি। কিন্তু এরই সাথে মাদার অসুস্থ হয়ে পড়লে স্যাম সিদ্ধান্ত নেয় সে একা মাদারকে নিয়ে যাবে। ক্লিয়ার তাকে বাধা দিলে স্যাম বলে সে কোনোদিন একজন ভালো স্বামী, দায়িত্ববান পিতা হতে পারেনি। অন্তত এখন সুযোগ এসছে একজন ভালো মানুষ হওয়ার, তাই আজকের সুযোগটা সে হারাতে চায় না। এই বলে স্যাম দ্রুত তার গল্ফ কাটে মাদারকে বসিয়ে গুহার দিকে একাই রওনা দেয়। তবে যাওয়ার আগে আমরা দেখি মাটিতে পড়ে থাকা ব্লেইনের হাতের আঙুলগুলো একটু একটু করে নড়তে। অতঃপর গুহায় পৌঁছে স্যাম পিচ গাছের নিচে মাদারকে বসাতেই মাদারের শরীর থেকে তীব্র আলো বেরোতে শুরু করে। সে এখন চিরনিদ্রায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু হঠাৎ পিছন থেকে ব্লেইন এসে স্যামের উপর হামলা করে। অ্যানালিসকে হারিয়ে ব্লেইন এখন উন্মাদ, সে যে কোনো মূল্যে মাদারকে বাঁচিয়ে অ্যানালিসকে আবার জীবিত করতে চায়। তবে এখানে একটা ব্যাপার হলো, মাদার চিরনিদ্রায় যাওয়ার আগে তার শরীর এক প্রকার বিস্ফোরিত হবে। তবে এখন সেটা হলে কিন্তু স্যাম মারা যাবে। কিন্তু স্যাম ব্লেইনকে জাপটে ধরে মাদারকে বলে লেট ইট গো, এবং এক কান ফাটানো বিস্ফোরণের সাথে মাদার, তার সন্তানরা এবং গুহার সব কিছু এক তীব্র কমলা আলোয় ঢেকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি স্যাম একটা স্বপ্নের মধ্যে তার স্ত্রী লিলির সাথে রয়েছে, ঠিক তার মৃত্যুর আগে সেই মুহূর্ত। স্যাম অবাক হয়ে প্রশ্ন করতে থাকলে লিলি তার কানে ফিসফিসিয়ে বলে এখানে সময় খুবই কম, আর সময় হলো একটা উপহার। স্যাম লিলিকে স্নেহের আবেশে বুকে জড়িয়ে ধরলে হঠাৎ স্যামের চোখ খোলে। সে দেখল গুহার ভিতরে বিস্ফোরণে ব্লেইন পুড়ে একটা আস্ত কঙ্কাল হয়ে গেছে, কিন্তু স্যামের কিচ্ছু হয়নি। হয়তো ব্লেইনের শরীর তাকে সিল করেছিল, অথবা মাদার বিস্ফোরণ এমনভাবে কন্ট্রোল করেছিল যাতে স্যাম বেঁচে যায়। এরপর গল্পের বেশ কিছুটা সময় এগিয়ে যায়। সেখানে দেখানো হয় একটা সুন্দর হোম পার্টি চলছে। স্যাম অবশেষে তার মেয়ের হাতে তুলে দেয় লিলির সেই পুরনো ফটো অ্যালবামটা, যেটা সে এতদিন ধরে তাকে খুঁজে রাখতে বলেছিল। তখন ক্লিয়ার খেয়াল করে স্যামের কপালের ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছে, তো স্যামকে সেটা ড্রেসিং করে আসতে বলে। কিন্তু স্যাম যখন বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের ক্ষতস্থানটা পরিষ্কার করছিল, তখন ওর অজান্তেই আয়নার ভিতরে তার প্রতিচ্ছবি হঠাৎ গ্লিচ করে ওঠে। এরপর ক্যামেরা ধীরে ধীরে রাতের অনন্ত আকাশের অগণিত তারার দিকে ঘুরে যেতেই শেষ হয় দ্য বারোস এর গল্প। তো লাস্ট প্রশ্ন,
আয়নার সেই গ্লিচের মানে কি? এখানে একটাই জিনিস প্রেডিক্ট করা যেতে পারে, যেটা হলো মাদার যখন স্যামকে বাঁচিয়েছিল তখন হয়তো মাদারের একটা কসমিক প্রিন্ট স্যামের শরীরে রয়ে গেছে, যেটা সিজন 2 এর জন্য হয়তো একটা দুর্দান্ত প্লট হতে পারে। অবশ্য সেইটাও নির্ভর করছে এই সিরিজ নেটফ্লিক্সকে কতটা ভিউয়ারশিপ এনে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর মুভি রেকমেন্ডেশনের জন্য আমায় সোশ্যাল মিডিয়ায় ফলো করো, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল।